আসসালামু আলাইকুম বাচ্চা লোক, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের লেকচারে। পর্যাবৃত্ত গতি পড়ছিলাম আমরা, এবং আজকে হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতির লেকচার নাম্বার 9। যদি ঠিকঠাক বলি তাহলে লেকচার নাম্বার 8-এ আমরা যেটা করছিলাম যে স্প্রিং এর জন্য দোলনকাল কত হবে, কম্পাঙ্ক কত হবে, এই রিলেটেড কিছু রাশিমালা আমরা দেখছিলাম। এবং স্প্রিং যদি উলম্ব তলে ঝুলানো থাকে, অর্থাৎ ছাদ বা সিলিং থেকে যদি ঝুলানো থাকে, তার জন্য দোলনকাল বা পর্যায়কালের আরেকটা এক্সট্রা সূত্র আমরা দেখছিলাম। আর যদি স্প্রিংটা অনুভূমিক ভাবে থাকে তাহলে অনুভূমিক আর উলম্ব ইন বোথ কেস একই ফর্মুলা, কমন একটা সূত্র দেখছি। তো আজকে আমরা যেটা করব, আমরা এই স্প্রিং এর দোলনকাল, পর্যায়কাল, কম্পাঙ্ক এই রিলেটেড কিছু ম্যাথ সলভ করব, এবং সেই সাথে আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা শুরুতে বা আমরা এখন পর্যন্ত যতগুলো স্প্রিং এর কথা পড়ছি, বা আমরা টেক্সট বইতেও যতগুলো স্প্রিং এর কথা পড়বো, এটা গতদিনও বলতেছিলাম, আমাদের এই সবগুলা স্প্রিং কি হবে, আমাদের এই সবগুলা স্প্রিং হবে হচ্ছে প্রায় উপেক্ষণীয় ভরের। তো প্রায় উপেক্ষণীয় ভরের, তার মানে স্প্রিং এর ভরটাকে আমরা আসলে কাউন্ট করতেছি না, স্প্রিং এর ভরটা হচ্ছে নগণ্য। তো আমাদের যত হিসাব আছে, ঠিক আছে, এখন পর্যন্ত আমরা যত স্প্রিং পড়ছি এবং সামনেও যত স্প্রিং দেখবো, সিরিজ প্যারালাল কম্বিনেশন দেখবো, স্প্রিং এর কাটাকাটি দেখবো, তো এই সব কিছুর জন্য আমাদের কনসিডারেশন হচ্ছে প্রায় উপেক্ষণীয় ভরের স্প্রিং। কিন্তু এই টপিকটা নিয়ে একটু কথা বলবো, কারণ আমি দেখছি যে কিছু কিছু বইতে এই টপিকের, মানে স্প্রিং এর ভর যদি উপেক্ষণীয় না হয়, তার মানে স্প্রিং এর ভরটা আপনি উপেক্ষা করতে পারতেছেন না, স্প্রিং এর ভরটা আপনাকে সামহাও কাউন্টে রাখতে হচ্ছে, কারণ সেটা গতিশক্তিকে পরিবর্তন করতেছে, দোলনকালকে পরিবর্তন করতেছে। এখন কথা হচ্ছে যে এইটার যে সূত্রটা আছে, এই সূত্রের প্রমাণটা কোনো বইতে ডিরেক্টলি দেওয়া নাই। আমি 3টা বই দেখছি, শাহজাহান তপন স্যারের বই, ইসাক স্যারের বই এবং সেলু স্যারের বই। তো সেলু স্যারের বইতে আমি 2024-এর এডিশনটা দেখছি বোধ হয়, সেলু স্যারের বইতে আমি এই সূত্রটা পাই নাই। এবং তপন স্যারের বই এবং ইসাক স্যারের বই, এই দুইটা বইতেই একটার দেখছি হচ্ছে 24-এর এডিশন, তপন স্যারের বইয়ের দেখছি 24-এর এডিশন, এবং ইসাক স্যারের বইয়ের দেখছি হচ্ছে 23-এর এডিশন। এবং দুঃখের কথা হচ্ছে যে আমরা খুব পাজলড হয়ে যেতে পারি এই দুইটা বইতেই, আমার পছন্দের তপন স্যারের বই এবং আমার পছন্দের ইজাক স্যারের বই, বা বেশিরভাগ মানুষজনেরই পছন্দের বই, এই দুইটা বইতেই এই এডিশনগুলোতে সূত্রটা ভুল দেওয়া আছে। সূত্রের প্রমাণ তো দেওয়া নাই, বাট সূত্রটা যেটা দেওয়া আছে, যেমন এইখানে আমাদেরকে বলা আছে যদি স্প্রিং এর ভর যদি m0 হয় এবং স্প্রিং এর নিচে যদি m1 ভরের একটা বস্তু ঝুলানো থাকে, তাইলে দোলনকাল হবে √m1 + m0 ডিভাইডেড বাই k, যেটা বেসিক্যালি একটা ভুল সূত্র। দ্যাটস নট এন্টায়ারলি রাইট। ঠিক আছে, এখানে ভরের ব্যাপারটা ঠিকভাবে আসে নাই। তো এটা হচ্ছে তপন স্যারের বইয়ের ভুল। ইসাক স্যারের বইতে যেটা হয়েছে যে হ্যাঁ, এখানে ঠিকঠাক মতো ভরের ক্যালকুলেশনটা করছে, যে স্প্রিং এর ভরটা যদি m0 হয়, স্প্রিং এর ভর যদি m0 হয় আর স্প্রিং এর সাথে যদি m ভরের একটা বাটখারা বা একটা বস্তু ঝুলায় দেওয়া হয়, তাহলে দোলনকাল কত হবে? তো √m, যেটা হচ্ছে স্প্রিং এর ঝুলন্ত ভর, প্লাস m/3, ক্যাপিটাল এমটা হচ্ছে স্প্রিং এর ভর। এতদূর পর্যন্ত ঠিক আছে, কিন্তু তাড়াহুড়ায় এটা আই থিঙ্ক স্লিপ অফ পেন হয়েছে, বা টাইপিস্ট এটা মিস করে গেছে, নিচে কে দিয়ে ভাগ করতে ভুলে গেছে, স্প্রিং ধ্রুবক দিয়ে ভাগ করতে ভুলে গেছে। তো এইটাও তো একটা ডিলেমা, একটা পাজল ক্রিয়েট হলো না, যে তপন স্যারের বইতে একটা সূত্র লেখা আছে, ইসাক স্যারের বইতে একটা সূত্র লেখা আছে, সেলু স্যারের বইতে এখনো পর্যন্ত আমি সূত্রটা দেখি নাই। তো আমরা আসলে শিখবো কিনা, বা শিখলে আসলে কোনটা শিখবো? তো অ্যাকচুয়াল সূত্রটা হচ্ছে এইটা, টি সমান √m। এম হচ্ছে স্প্রিং এ ঝুলন্ত বস্তুটার ভর, আর ms/3, ms দিয়ে বুঝাইছি হচ্ছে স্প্রিং এর ভর। তো স্প্রিং এর ভর ডিভাইডেড বাই 3। তো ইসাক স্যারের বইতে যে সূত্রটা আছে, এইটা আমি আবারও বলতেছি, আমি একদম লাস্ট এডিশন 2025-এর এডিশন কি হয়েছে সেটা আমি দেখি নাই, বাট এখন পর্যন্ত আমার দেখা এডিশনে এই সূত্রগুলো ভুল ছিল। তো এই সূত্রটা আমরা আজকের ক্লাসে একটু প্রমাণ করব। খুব বেশি যে আমাদের বোর্ড পরীক্ষায় এই প্রমাণটা কাজে লাগবে এরকম না, বাট তারপরও সূত্রটা আছে, সূত্রটা ভুল, সেটা কারেক্ট করে দিচ্ছি। বাট হ্যাঁ, সূত্রের প্রমাণটাও আমরা একটু দেখে নিব আজকে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, চলেন আমরা শুরু করি। গল্প স্বল্প তো অনেক হলো, তো আমরা শুরুতেই যেটা করব, আমরা হচ্ছে স্প্রিং এর দোলন সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা সলভ করব, এবং নরমাল স্প্রিং, প্রায় উপেক্ষণীয় ভরের স্প্রিং। ঠিক আছে, ওকে, চলেন বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। তো প্রথমেই কোয়েশ্চেন পড়া শুরু করি আমরা।
কোয়েশ্চেন পড়া শুরু করি। কি বলছে আমাদেরকে? একটি স্প্রিং এর অগ্রভাগে 200 গ্রাম ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে তাহলে এম এর মান দেওয়া আছে। এম এর মান দেওয়া আছে কত? এম এর মান দেওয়া আছে হচ্ছে 200 গ্রাম। দ্যাট মিনস এইটাকে লিখতে পারবো হচ্ছে 0.2 কেজি। আচ্ছা, একটা বস্তু ঝুলিয়ে দিলে, সো বস্তু ঝুলায় দেওয়ার কারণে স্প্রিংটা কিছুটা লম্বা হয়েছে। সো এইটা কিন্তু এক্স না, যে স্প্রিংকে টান দিয়ে লম্বা করছি এইটা না, এটাকে স্প্রিং এর এক্সটেনশন বা ইলংগেশন বলতে পারি। সো এইটা কত? এইটা হচ্ছে 10 সেন্টিমিটার, বা এইটারে বলতে পারি হচ্ছে 0.1 মিটার। আচ্ছা, স্প্রিংটিকে অতঃপর 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো। সো স্প্রিংটিকে কতদূর টেনে ছেড়ে দিছি? স্প্রিংটাকে টেনে ছেড়ে দিছি হচ্ছে 5 সেন্টিমিটার। সো 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিছেন, দ্যাট মিনস 0.05 মিটার হচ্ছে তার প্রসারণ। যতটুকু টান দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ঠিক ওই মুহূর্তে গণনা শুরু করা হলো, ওইখান থেকে টাইম কাউন্ট শুরু হয়েছে। তো কি কি বাইর করতে বলছে আপনাকে? আপনাকে স্প্রিং ধ্রুবক বাইর করতে বলছে, দোলনের বিস্তার, এটার মান আমরা অলরেডি জানি, সর্বোচ্চ বেগ তার মানে ভি ম্যাক্স বের করতে বলছে, সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্স বের করতে বলছে, দোলন কাল এবং কম্পাঙ্ক টি এবং এফ। মোটামুটি যা কিছু বাইর করা সম্ভব সবকিছু বাইর করতে বলছে, খালি শক্তিটুকুকে বাদ দিছে। কি দরকার ছিল বাদ দেওয়ার? আচ্ছা, চলেন আমরা শুরু করি। তো প্রথমে 1 নম্বরে আমাদেরকে কি বাইর করতে বলছে? আমাদেরকে বাইর করতে বলছে হচ্ছে স্প্রিং ধ্রুবক। তো স্প্রিং ধ্রুবকটা আমরা কিভাবে বের করতে পারি? কে সমান এম ওমেগা স্কোয়ার। না, এম ওমেগা স্কোয়ার দিয়ে হচ্ছে না। তো এইটা যেহেতু একটা বস্তু ঝুলায় দেওয়ার কথা বলছে, বস্তুটাকে আমরা কি করছি? বস্তুটাকে আমরা হচ্ছে ঝুলায় দিছি কোনো একটা ছাদের উপর থেকে। তো এই মনে করি এইটা ছিল হচ্ছে ওই স্প্রিংটার আদি অবস্থা, এই ছিল হচ্ছে স্প্রিংটার আদি অবস্থা। তো এইখান থেকে আমরা কি করছি? এইখান থেকে আমরা একটা 200 গ্রাম ভরের বস্তু ঝুলাই দিছি। সো 200 গ্রাম ভরের একটা বস্তু যদি আমরা এখানে ঝুলায় দেই, তাহলে এইখানে আমি হচ্ছে এম ভরের একটা বস্তু ঝুলাই দিলাম, তাইলে নিচের দিকে ওর ডব্লিউ ইকুয়ালস টু এম জি কাজ করবে হচ্ছে খাড়া নিচের দিকে। আচ্ছা, এইখানে ওর যতটুকু ও লম্বা হয়েছে এইটুকু পরিমাণ দেওয়া আছে, এইটুকু পরিমাণ দেওয়া আছে হচ্ছে ই এর মান। তো এই ই সমান কত দেওয়া আছে? ই সমান দেওয়া আছে হচ্ছে 0.1 মিটার। তো স্প্রিং, এই টাইপসের স্প্রিং এর ক্ষেত্রে আমরা আসলে কি জানি? যেহেতু এটা এই জায়গায় সাম্যাবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, তো সাম্যাবস্থায় থাকা অবস্থায় আমরা কি জানি? সামেশন অফ এফ এর ভ্যালু কত? সামেশন অফ এফ এর ভ্যালু হচ্ছে 0। তো সামেশন অফ এফ এর ভ্যালু 0, তার মানে কি? তার মানে হচ্ছে মাইনাস কে ই প্লাস এম জি সমান হচ্ছে 0, বা এইখান থেকে লেখা যাবে এম জি ইকুয়ালস টু কে ই। এম এর মান জানি তো? হ্যাঁ জানি। বা এইখান থেকে কে সমান কি লিখতে পারবো? কে সমান লিখতে পারবো হচ্ছে এম জি ডিভাইডেড বাই ই। তাহলে সবকিছুর মান যদি বসায় দেই, এম এর মান কত? এম এর মান হচ্ছে 0.2। এম এর মান হচ্ছে 0.2 ইন্টু 9.8, 9.8 ডিভাইডেড বাই ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু হচ্ছে 0.1 নিউটন পার মিটার। সো দশমিক দশমিক যদি চলে যায় তাহলে 19.6 আসে, যদি আমি খুব বেশি ভুল না করি, তাহলে 19.6 নিউটন পার মিটার। সো এইখান থেকে আমরা 1 নাম্বারটা সলভ করে ফেললাম, যেখানে হচ্ছে আমরা স্প্রিং ধ্রুবকের মান পেয়ে গেছি। So mg equals to ke, mg by e, that means 0.2 into 9.8 divided by 0.1, 19.6. Okay, fine. তাহলে গেল 1 নাম্বারটা আমাদের, এ নাম্বারটা আমরা ডান করে ফেললাম। আচ্ছা, বি নাম্বারটা আমাদের আসলে খুব বেশি কিছু করার দরকার নাই। আপনাকে বাইর করতে বলছে দোলনের বিস্তার কত। আপনাকে কি বাইর করতে বলছে? আপনাকে বাইর করতে বলতে হচ্ছে দোলনের বিস্তার কত। তো বিস্তারটা যদি আমরা বের করতে চাই, বিস্তারের মান বেসিক্যালি কোশ্চেনে আপনাকে বলে দেওয়াই আছে, আমি জানি না আমরা বুঝতে পারতেছি কিনা বা ধরতে পারতেছি কিনা। সেইটা হচ্ছে
এই জিনিসটাকে আমি যদি একটু টান দিয়ে এইখানে নিয়ে আসতে চাই, তো খেয়াল করেন কাহিনী কি হয়েছিল। কাহিনী যেটা হয়েছিল সেটা হচ্ছে এই ছিল, মনে করি স্প্রিংটার অবস্থা। তো এখন এই স্প্রিংটার উপরে আপনি কি করছেন, এই স্প্রিংটার উপরে আপনি একটা এক্সটার্নাল ফোর্স চালাইছিলেন, টেনে ছেড়ে দেওয়ার কথা বলছে, টেনে ছেড়ে দিছেন। তো এই স্প্রিংটাকে আপনি একটা এক্সটার্নাল ফোর্স চালাইছেন। তো এই এক্সটার্নাল ফোর্স চালানোর কারণে স্প্রিংটা কি হবে, এক্সটার্নাল ফোর্স চালানোর কারণে স্প্রিংটা আরো কিছুটা লম্বা হবে। তাইলে ওর সাম্যাবস্থাটা একটু যদি মার্ক করে দেই, সাম্যাবস্থাটা মার্ক করে দিলাম যে এই হচ্ছে ওর সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম পজিশন। তো এখন এই অবস্থা থেকে স্প্রিংটা কি হবে, এই অবস্থা থেকে স্প্রিংটা হচ্ছে লম্বা হবে। তাহলে ভর সহ পুরা জিনিসটা একটু নিচে নেমে আসবে। ভর সহ পুরো জিনিসটা একটু নিচে নেমে আসবে। ডব্লিউ সমান এমজিটাকে যদি একটু মুছে দেই, তো ভর সমান পুরা জিনিসটা একটু নিচে নেমে আসলো। তো এইখান থেকে খেয়াল করেন আপনি এক্সটার্নাল ফোর্স চালাইছেন এবং এইটার জন্য কি হয়েছে, এটার জন্য এক্স পরিমাণ সরণ হয়েছে। এই এক্স এর ভ্যালু আমি জানি, এক্স এর ভ্যালু কত, 5 সেন্টিমিটার বা 0.5 মিটার। তো স্প্রিংটাকে তুমি সর্বোচ্চ যদ্দূর টানছো, সর্বোচ্চ কদ্দূর টানছো, এক্স পরিমাণ 5 সেন্টিমিটার পরিমাণ টানছো কোত্থেকে, সাম্যাবস্থা থেকে। তো এই স্প্রিংটা নিচে কদ্দূর নামছে, সাম্যাবস্থার নিচে কদ্দূর নামছে, এক্স পরিমাণ। সাম্যাবস্থার উপরেও ও কদ্দূর উঠবে, সাম্যাবস্থার উপরেও ও উঠবে হচ্ছে আসলে এক্স পরিমাণ। সাম্যাবস্থার নিচে যদ্দূর নামছে, সাম্যাবস্থার উপরেও উঠবে হচ্ছে এক্স পরিমাণ। এবং যদি বাতাসের বাধা থাকে, বাতাসের বাধা থাকলে আস্তে আস্তে দুলতে 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 ড্যাম্পিং এর কারণে ও একটা সময় স্থির হয়ে যাবে। আর যদি বাতাসের বাধা না থাকে তাহলে এই দূরত্ব মেনটেইন করেই ও দুলতে থাকবে। তো এই যে এই দূরত্ব মেনটেইন করে ও দুলতে আছে, তো এইটাই তো বেসিক্যালি সাম্যাবস্থা থেকে ওর সর্বোচ্চ দূরত্ব। সাম্যাবস্থা থেকে ওর সর্বোচ্চ দূরত্বটা কত, শুরুতে যত দূর টেনে ছেড়ে দিছি আমরা, যেটা যে কোনো সরল ছন্দিতে স্পন্দনের জন্য শুরুতে যদ্দূর টেনে ছেড়ে দেওয়া হয়েছে, ওইটাই বেসিক্যালি ওর বিস্তারের মান। তো এত কথা হয়তো বলা লাগতো না, অনেক আগেই হয়তো বুঝে ফেলতে পারতেন। সেইটা হচ্ছে যে বিস্তার, চাইলে 2 লাইন বাংলা কথা লিখতে পারেন যে শুরুতে 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হয়েছিল, সুতরাং বিস্তারের ভ্যালু কত, বিস্তারের ভ্যালু হচ্ছে 0.05 মিটার। তো এই গেল হচ্ছে আরেকটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। সো 2 নাম্বারটাও আমরা ডান করে ফেলছি। আচ্ছা, চলেন এবার একটু সামনে আগাই। সো কেন এত কষ্ট করছি যেন আমি। জোস, আর এইটুকুকে আর একটু চাপায়ে দেই। এই সবকিছু আমাদের এখানে চলে আসছে। আচ্ছা, তো এবার আমরা কি করব, আমাদেরকে সামনে গেলে আর 2-3টা জিনিস বাইর করতে বলছে, বেসিক্যালি 4টা জিনিস, 3টা জিনিস কম্পাঙ্ক বাইর করলে দোলনকাল বের করা যাবে। সো সর্বোচ্চ বেগ বাইর করতে বলছে। সো সি নাম্বারে আমরা কি চাই, সি নাম্বারে আমরা চাই হচ্ছে ভি ম্যাক্স। তো ভি ম্যাক্স সমান আমরা কি জানি, ভি ম্যাক্স সমান আমরা জানি হচ্ছে ওমেগা এ। আচ্ছা, এখন ওমেগার ভ্যালু কই পাবো, ওমেগার ভ্যালু সরাসরি দেওয়া নাই। তো আমরা কি জানি, আমরা তো জানি হচ্ছে কে ইকুয়ালস টু হচ্ছে এম ওমেগা স্কোয়ার। তো এইখান থেকে ওমেগা সমান কি লেখা যায়, ওমেগা সমান লেখা যায় হচ্ছে রুট ওভার কে বাই এম। ওমেগা সমান কি লেখা যায়, রুট ওভার কে বাই এম লেখা যায়। তাহলে বা এইখান থেকে ভি ম্যাক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার কে বাই এম ইন্টু এ। বা এইখান থেকে চলেন সবকিছুর মান বসাই। তাহলে কে এর মান কত, কে এর মান হচ্ছে 19.6। এত ছোট আসলে আসে না সচরাচর, একক টেকক ঠিক লিখছি কিনা কে জানে, ঠিকই তো লেখার কথা। 19.6 ডিভাইডেড বাই এম এর মান কত, এম এর মান হচ্ছে 0.2 ইন্টু বিস্তারের মান কত, বিস্তারের মান হচ্ছে 0.05, একক আসবে হচ্ছে মিটার পার সেকেন্ড।
তাহলে এইটা কত আসে একটু দেখি, √19.6 ডিভাইডেড বাই 0.2 বের হও, ইনটু হচ্ছে 0.05 করলে আসে হচ্ছে 0.495, 0.495 ঠিক লিখছি, 0.495 মিটার পার সেকেন্ড। তাইলে এইখান থেকে আমরা কি পাইলাম, এইখান থেকে আমরা হচ্ছে সর্বোচ্চ বেগের মান পেয়ে গেলাম। সর্বোচ্চ বেগের মান পাইছি কত, 0.495 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে কি চাই, এরপরে চাই হচ্ছে সর্বোচ্চ ত্বরণ, এম এক্স এর ভ্যালু কত সেইটা চাই। তাহলে এম এক্স এর ভ্যালু যদি আমরা চাই, এম এক্স এর ভ্যালু যদি চাই, সো আমরা মডিউলাস ভ্যালুটা নিচ্ছি। সো এম এক্স সমান কি হবে, যদি মডিউলাস দিয়ে দিই, সো এম এক্স সমান হচ্ছে ওমেগা স্কোয়ার এ। তো ওমেগা সমান কি, ওমেগা সমান হচ্ছে কে বাই এম ইন্টু এ। তো কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে 19.6, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 19.6 ডিভাইডেড বাই 0.2 ইন্টু 0.05। যেহেতু ত্বরণ বাইর করতেছি, একক আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইটা ক্যালকুলেশন করে ফেলি, তাহলে কত আসবে, 196, তো 196, 98 ইন্টু 0.05, আচ্ছা দেখি, 19.6 ডিভাইড বাই 0.2 ইন্টু হচ্ছে 0.05 করলে আসে হচ্ছে 4.9 মিটার পার সেকেন্ড, 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি হচ্ছে আমরা এইটা করি ইন্টু 0.05 করি, তাহলে ওকে ফাইন, ঠিক আছে, ওকে। তাহলে এই আমরা পাইছি হচ্ছে সর্বোচ্চ ত্বরণের মান। সবকিছু আলটিমেটলি গুছায় গেছে, যেহেতু আমরা কৌণিক কম্পাঙ্কের মান জেনে গেছি, তাই দোলনকাল এবং কম্পাঙ্ক বাইর করা তো কোনো ঘটনা হবে না, দোলনকাল আর কম্পাঙ্ক যা সূত্র বসাইলেই বের হয়ে যাবে। তাইলে চলেন লাস্ট কাহিনীটুকু করে ফেলি। তো লাস্ট কাহিনীটা যদি করতে আসি আমরা, ওকে, আচ্ছা আমরা ই নাম্বারে আসি। ই নাম্বারে আমরা ফার্স্টে কি চাই, আমরা ফার্স্টে চাই হচ্ছে পর্যায়কালের মান। তো আমরা ওমেগা সমান কি জানি, ওমেগা সমান আমরা জানি হচ্ছে টোয়াইস পাই বাই টি। বা এখান থেকে, আরে এটা কিছু দরকার কি ছিল, সরাসরি সূত্র লিখলেই তো হইতো। টি সমান কি, টি সমান হচ্ছে, লিখে ফেলছি, টি সমান হচ্ছে টোয়াইস পাই বাই ওমেগা, বা এখান থেকে লেখা যায় হচ্ছে টোয়াইস পাই রুট ওভার এম বাই কে। সরাসরি এই সূত্র থেকেই তো আমরা আসতে পারতাম, টি সমান কি, টি সমান হচ্ছে টোয়াইস পাই রুট ওভার এম বাই কে। আচ্ছা যাই হোক, মুছে দেই, চাইলে রাখতেও পারেন, কোনো সমস্যা নাই। সুতরাং আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি টি সমান হচ্ছে টোয়াইস পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে, বা এইখান থেকে কে এর মান আমরা জানি, বা টি সমান হচ্ছে টোয়াইস পাই রুট ওভার এম এর ভ্যালু হচ্ছে 0.2 ডিভাইডেড বাই এইটা হচ্ছে 19.6, একক আসবে হচ্ছে সেকেন্ড। বা এইখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যেটা করতে পারি, 2 পাই ইন্টু রুট ওভার 0.2 ডিভাইডেড বাই 19.6 করলে আসে হচ্ছে 0.635, বা টি এর ভ্যালু আসে হচ্ছে 0.635 সেকেন্ড। সো এই হচ্ছে গিয়ে আমাদের পর্যায়কাল বা দোলনকাল। এবং যদি ফ্রিকোয়েন্সি বের করতে বলে, এবং কম্পাঙ্ক এফ সমান কি হবে, এফ সমান হবে 1/t সেকেন্ড ইনভার্স 1 বা হার্জ, বা এইখান থেকে লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 0.635 হার্জ, বা এইটাকে যদি আমি 0.635 ইনভার্স করি, ইনভার্সের বদলে ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে 1.575। তো এইখান থেকে আসে হচ্ছে 1.575 হার্জ। তো এই হচ্ছে আমাদের
ফ্রিকোয়েন্সি। সো এইখানে বেসিক্যালি এই ধরনের ম্যাথ সৃজনশীলে আসার চান্স তো একটু কম। আমরা এখান থেকে হয়তোবা 5-6টা এমসিকিউ সলভ করে ফেলছি। আমাদেরকে সরল ছন্দিত স্পন্দন বা একটা স্প্রিং রিলেটেড অনেকগুলা ডেটা দেওয়া আছে এবং সচরাচর এই ফরম্যাটেই ডেটাগুলা দেওয়া থাকবে। স্প্রিং ধ্রুবকের মান দেওয়া থাকতেও পারে, নাও দেওয়া থাকতে পারে, এবং এখান থেকে চাইলে আরো কিছু জিনিসপত্র বাইর করতে বলতে পারতো। সর্বোচ্চ শক্তি কত, বা গতিশক্তি কত, বিভব শক্তি কত, যে কোনো দূরত্বে, বা এই এটা তো ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, তার মানে বিস্তার দেওয়া আছে। সো অন্য যে কোনো দূরত্বে বিস্তার কত, কম্পাঙ্ক কত, পর্যায়কাল, দোলনকাল, এই সমস্ত জিনিসপত্র বের করতে বলতে পারতো। ঠিক আছে, আচ্ছা, ওকে। এরপরে দেখি আরেকটা ছোট ম্যাথ কি বলছে এখানে। কোন স্প্রিং এর এক প্রান্তে এম ভরের একটি বস্তু ঝুলালে 6 সেন্টিমিটার প্রসারিত হয়, এরপর টেনে ছেড়ে দিলে এর পর্যায়কাল কত? আরেকটা এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি। বেসিক্যালি এম ভরের একটা বস্তু ঝুলাইলে 6 সেন্টিমিটার প্রসারিত হয়, তাইলে ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু হচ্ছে 6 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 0.06 মিটার। এরপরে টেনে ছেড়ে দিলে পর্যায়কাল কত? তো যেহেতু আমরা কি নিয়ে ডিল করতেছি, আমরা হচ্ছে ঝুলন্ত বস্তু নিয়ে ডিল করতেছি, অর্থাৎ এই যদি স্প্রিং এর সেট আপ হয়, আমরা উলম্ব তলে ঝুলন্ত স্প্রিং এর দোলনকাল বের করতে চাচ্ছি। সো উলম্ব তলে ঝুলন্ত স্প্রিং এর জন্য আমাদের আরেকটা সূত্র আছে। উলম্ব তলে ঝুলন্ত স্প্রিং। তো উলম্ব তলে ঝুলন্ত স্প্রিং এর জন্য আমরা কি জানি? আমরা জানি টি সমান সমান হচ্ছে টুয়াইস পাই রুট ওভার ই ডিভাইডেড বাই জি। তাহলে টুয়াইস পাই রুট ওভার ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু হচ্ছে 0.06 ডিভাইডেড বাই 9.8 সেকেন্ড। তো এইখান থেকে আমরা কি লিখতে পারবো? এইখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে টুয়াইস পাই ইন্টু রুট ওভার 0.06 ডিভাইডেড বাই 9.8 করলে আসে হচ্ছে 0.492 সেকেন্ড। আশা করি বুঝতে পারছি, সহজ ছোট্ট ম্যাথ। ওকে, সামনে আগাই। একটি স্প্রিং এর সঙ্গে যুক্ত এম ভরের বস্তুর দোলনকাল 2 সেকেন্ড। সো এম, ক্যাপিটাল এম দেওয়া আছে। ক্যাপিটাল এম ভরের একটা বস্তু ঝুলালে তার দোলনকাল বলা আছে 2 সেকেন্ড। বস্তুর ভর 2 কেজি বাড়ালে, তাহলে এম এর সাথে 2 যোগ করলে দোলনকাল 1 সেকেন্ড বাড়ে। প্রাথমিক ভর, ওই যে ক্যাপিটাল এমটা ছিল, সেইটার মানটা কত জিজ্ঞেস করছে। তাহলে শুরুতে কাহিনী কি ঘটছে? শুরুতে কাহিনী যেটা ঘটছে যে আমার দোলনকাল সমান কি ছিল? দোলনকাল, এটাকে T1 লিখো। তাইলে T1 সমান হচ্ছে টুয়াইস পাই রুট ওভার এম। আচ্ছা, এম এর মানই আমরা বাইর করতে চাই। এম ডিভাইডেড বাই স্প্রিং কনস্ট্যান্টের মান আমরা জানি না, দরকার নাই, এভাবেই থাকুক। আচ্ছা, এরপরে কি বলছে? 2 কেজি ভর বাড়ালে, ও শুরুর একটা দোলনকাল T1 এর মান দেওয়া আছে, বা এইখান থেকে লিখতে পারি কি? এইখান থেকে লিখতে পারি 2 সমান সমান হচ্ছে টুয়াইস পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে। চাইলে 2 আর 2 কাটাও দেওয়া যায়, বা এইখান থেকে লিখি পাই ইন্টু রুট ওভার, জানি না কোন দিকে যাচ্ছি, রুট ওভার এম বাই কে সমান সমান 1। সো এইটুকু পর্যন্ত থাকলো। এইটুকু পর্যন্ত এক ধরনের কথাবার্তা থাকলো। তো এরপরে আমরা কি করছি? এরপরে আমরা এটার সাথে, মানে ভরের সাথে 2 কেজি ভর অ্যাড করে দিছি। সো পরবর্তীতে আপনি কি করছেন? পরবর্তীতে আপনি 2 কেজি ভর অ্যাড করছেন, এটার জন্য দোলনকাল পরিবর্তন হয়েছে, বেড়ে গেছে। সো টি সমান হচ্ছে টুয়াইস পাই রুট ওভার, ভরের সাথে 2 যোগ করছো, তাহলে m+2 ডিভাইডেড বাই স্প্রিং কনস্ট্যান্ট তো সেমই থাকবে। তাহলে এই জায়গায় দোলনকাল 1 সেকেন্ড বাড়ে, তার মানে এইখানে চলে আসবে 2 + 1 সমান সমান হচ্ছে টুয়াইস পাই। আরে কাটাকাটি না করলেই তো হইতো, এটা ভাগ টাগ করা লাগবে যতদূর বুঝতেছি। m+2 ডিভাইডেড বাই হচ্ছে কে,
বা এইখান থেকে লিখতে পারি হচ্ছে 3 সমান সমান হচ্ছে টোয়াইস পাই রুট ওভার m প্লাস 2 ডিভাইডেড বাই কে। তাহলে এইখানে দুইটারে দুইটা ইকুয়েশন যদি আমরা দেই, এইটারে ধরো বললাম যে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এইটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এইটাকে যদি বলি ইকুয়েশন নাম্বার 1, এইটাকে যদি বলি হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, তো কি করব, একটা ইকুয়েশনকে আরেকটা ইকুয়েশন দিয়ে আমরা দিব ভাগ করে। তো চলেন দেই ভাগ করে, 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করি। তো নাম্বার 2 ডিভাইডেড বাই নাম্বার 1 যদি আমরা করি, তাহলে আমরা লিখতে পারবো, আরে সাইড চেঞ্জ করে ফেলছি, তো দেখতে তো একই রকম লাগতেছে না, গ্যাঞ্জাম। কোনটা পাল্টাবো, সেইটাই পাল্টাই, মানে কিছু না, জাস্ট সাইড চেঞ্জ করে লিখতেছি, নাহলে পারসেপশনে বাড়ি খাচ্ছে। সো 1 সমান সমান হচ্ছে পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে, এভাবে থাকুক তাহলে সুবিধা। আচ্ছা, 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করতে চাচ্ছি, সো 3 ডিভাইডেড বাই 1 সমান সমান হচ্ছে কি, সমান সমান হচ্ছে পুরোটা লিখবো, আচ্ছা লিখি, টোয়াইস পাই root over m plus 2 divided by k divided by আসবে pi root over m by k। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে পাই আর পাই কাটলাম, পাই আর পাই কাটলাম, এই 2টাকে চাইলে নিচে নিয়ে আসতে পারি আমরা। তাহলে এইখান থেকে লিখতে পারি 3/2 সমান, কে আর কেও কাটলাম, তাহলে 3/2 সমান পুরাটার উপরে রুট দিয়ে দিলাম, উপরে থাকে হচ্ছে m প্লাস 2 ডিভাইডেড বাই নিচে থাকে হচ্ছে m। এটাকে বর্গ করি, সো এই জায়গায় যদি বর্গ করি, তাহলে বর্গ করলে 9/4 ইজ ইকুয়ালস টু হচ্ছে m প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে m, বা এইখান থেকে 9m সমান হচ্ছে 4m প্লাস 8, বা এইখান থেকে 9m মাইনাস 4m, দ্যাট মিনস 5m সমান হচ্ছে 8। সুতরাং m সমান হচ্ছে 8/5, 5/80, দ্যাট মিনস 1 পয়েন্ট, আচ্ছা কেজির কথা বলা আছে, গুড। তাহলে এইখান থেকে আসবে হচ্ছে 1.6 কেজি। তাহলে বস্তুটার ভর কত, শুরুতে যে বস্তুটা ঝুলাইছিলাম সেই বস্তুটার ভর হচ্ছে 1.6 কেজি। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝে ফেলেছেন সবাই। ওকে, সামনে আগাই আমরা, সামনে আগাই আমরা। এইটা বেশ ইন্টারেস্টিং, মজার একটা ম্যাথ। আচ্ছা, তো দেখি কোয়েশ্চেনে কি বলছে, আমরা একটু কোয়েশ্চেনটা পড়ে দেখি। আপনাকে বলছে 0.5 মিটার উচ্চতা হতে 2.5 কেজি ভরের একটি বস্তু স্প্রিং এর উপর পতিত হয়। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা যে সেটআপটা দেখছিলাম, সেখানে আসলে স্প্রিং গুলো ঝুলানো আছে হচ্ছে ছাদের থেকে, ঠিক আছে, ছাদ বা সিলিং থেকে, উপর থেকে স্প্রিংটাকে আমরা ঝুলায় রাখছি, এই হচ্ছে সেটআপ ছিল। কিন্তু এখনকার যে সেটআপটা বলতেছে, সেই সেটআপটার কথা বলতেছে হচ্ছে এই রকম, যে মনে করি ফ্লোরের উপরে, ফ্লোরের উপরে কি হয়েছে, ফ্লোরের উপরে একটা স্প্রিং বসানো ছিল, ঠিক আছে, এই মনে করি ফ্লোরের উপরে, আর একটু নিচে আঁকি, পড়ি না, তো এইখানটায় কি হয়েছে, এইখানটায় হয়েছে একটা স্প্রিং বসানো ছিল। আচ্ছা, সো এই স্প্রিং এর 0.5 মিটার উপরে, তো এইটা থেকে 0.5 মিটার উপরে আমি একটা 2.5 কেজি ভরের বস্তু বসায় রাখছি, যেখানে এম এর মান কত, এম এর মান হচ্ছে 2.5 কেজি। আচ্ছা, তো এইটুকুর ভিতরে আমি একটু কথা বলি, মানে 0.5 মিটার উচ্চতা থেকে, এটা নিয়ে কেউ কেউ পাজলড হইতে পারেন, কনফিউজ হইতে পারেন, যে এই যে 0.5 মিটার উচ্চতার কথা বলা আছে,
এই উচ্চতা কি আসলে ভূমি থেকে উচ্চতা দেওয়া আছে, নাকি এই উচ্চতা আসলে স্প্রিং এর উপরিভাগ থেকে উচ্চতা দেওয়া আছে? তো এইটা নিয়ে কারো কারো মনে কনফিউশন আসতে পারে, সো এটার জন্য একটু ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদেরকে এখানে যে উচ্চতাটা দেওয়া আছে, মানে আমি কি বুঝাইতে পারছি, যে 0.5 মিটারের কথা বলা আছে, এই 0.5 মিটার আসলে কোত্থেকে? 0.5 মিটার আসলে স্প্রিং এর উপর থেকে, স্প্রিং এর সর্বোচ্চ বিন্দুর উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে এই যে সর্বোচ্চ বিন্দু, এই যে সর্বোচ্চ বিন্দু, এই সর্বোচ্চ বিন্দুর উপর থেকে কত? সর্বোচ্চ বিন্দুর উপর থেকে, দ্যাট মিনস এইটাকে যদি তুমি এইচ বলো, তাহলে এই এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে 0.5 মিটার। ঠিক আছে, এই 0.5 মিটার উচ্চতা থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এখন বস্তুটাকে যখন ছেড়ে দিছি, এই বস্তুটা যখন স্প্রিংটার উপরে এসে পড়বে, ধরো এই মনে করি হচ্ছে স্প্রিংটার আদি অবস্থা, এটা হচ্ছে ওর সাম্যাবস্থা। ঠিক আছে, মানে এখানে তো আর কোনো বস্তু টস্তু ঝুলানোর ব্যাপার নাই, তো এইটারই আমরা ওর ইনিশিয়াল অবস্থান চিন্তা করতেছি। সো এখন উপর থেকে এই যে বস্তুটাকে আছে, এই বস্তুটাকে যখন আমি ছেড়ে দিব, এই বস্তুটা যখন এসে পড়বে, এই বস্তুটা এসে পড়লে এই স্প্রিংটা কি হবে? কিছুটা সংকুচিত হবে না? বস্তুটাকে ছেড়ে দিলে বস্তুটা তো এখানে এসে দাঁড়ায় যাবে না, তাই না? বস্তুটা তো এখানে এসে দাঁড়ায় যেতে পারবে না। সো বস্তুটা অবশ্যই কি হবে? বস্তুটা অবশ্যই এই স্প্রিংটা সহ চাপ দিয়ে কিছুটা নিচে নেমে যাবে। তাহলে খেয়াল করেন, বস্তুটা যখন এইচ উচ্চতা থেকে, মানে স্প্রিং এর সর্বোচ্চ বিন্দু, স্প্রিং এর ইনিশিয়াল অবস্থা কোনটা ছিল? স্প্রিং এর ইনিশিয়াল অবস্থা ছিল হচ্ছে এইটা। সো এই অবস্থা থেকে যখন বস্তুটা এসে স্প্রিং এর উপর পড়বে, তখন স্প্রিংটা ডেফিনেটলি কিছুটা পরিমাণে কি হবে? সংকুচিত হবে। স্প্রিংটা চাপ খেয়ে কিছুটা নিচে নেমে যাবে। তো মনে করি স্প্রিংটার এখন পজিশন কি? স্প্রিংটার এখন পজিশন হচ্ছে এইটা, এবং বস্তুটা বা স্প্রিংটা কতটুকু সংকুচিত হয়েছে? মানে বস্তুটা তো সংকুচিত হয় নাই, বস্তুটা নিচে নামছে। এই উচ্চতা কভার করার পরেও বস্তুটা আরো কতটুকু নিচে নামছে? এক্স পরিমাণ নিচে নামছে। এবং এই যে এক্স পরিমাণ নিচে নামছে, এই এক্সটাই বেসিক্যালি কি? এই এক্সটাই বেসিক্যালি হচ্ছে স্প্রিং এর সংকোচন। এই স্প্রিংটাই, এক্সটাই হচ্ছে স্প্রিং এর সংকোচন। এখন নর্মালি আপনি এটা চিন্তা করতে পারেন যে একটা বস্তুকে আপনি এই উচ্চতা থেকে ছেড়ে দিছেন, তো বস্তুটার মধ্যে সম্পূর্ণই ছিল পটেনশিয়াল এনার্জি। তো উপর থেকে যখন ছাড়ছি, পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে। বা কাইনেটিক এনার্জি আপনি বাদ দিয়েও চিন্তা করতে পারেন যে বস্তুটার মধ্যে পুরোটা পটেনশিয়াল এনার্জি ছিল, যখন উপর থেকে ছেড়ে দিছি বস্তুটা নিচে এসে পড়ছে এবং স্প্রিংটার উপরে ও স্টেবল হয়ে দাঁড়াইছে। সো এই অবস্থায় টোটাল বস্তুটার মধ্যে যে পটেনশিয়াল এনার্জিটা ছিল, সেইটা স্প্রিংটার পটেনশিয়াল এনার্জিতে কনভার্টেড হয়ে গেছে, কারণ স্প্রিংটা এখানে কম্প্রেসড হয়েছে, সংকুচিত হয়েছে। তো এখন এই জায়গায় কেউ যদি চিন্তা করেন যে ভাই আমি mgh, যেটা হচ্ছে বস্তুর পটেনশিয়াল এনার্জি ছিল সর্বোচ্চ বিন্দুতে, এবং স্প্রিংটার উপর এসে যখন পড়ছে, তখন স্প্রিং এর সংকুচিত, মানে সংকোচনের কারণে যেই পটেনশিয়াল এনার্জি, সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এইভাবে যদি আমি চিন্তা করতে যাই, তাইলে বেসিক্যালি আমার ভুল হবে। তাইলে আমি কি করব? তাইলে আমি আসলে ভুল করতেছি। কেন ভুল করতেছি? কারণ খেয়াল করেন, বস্তুটা শুরুতে কোথায় ছিল? বস্তুটা শুরুতে স্প্রিং এর অগ্রভাগ থেকে, স্প্রিং এর অগ্রভাগ থেকে এইচ উচ্চতায় ছিল। এখন বস্তুটা কি শুধু এইচ উচ্চতা অতিক্রম করে থেমে গেছে? বস্তুটা কি এইচ উচ্চতা অতিক্রম করে থেমে গেছে? না, তো বস্তুটা তো এইচ উচ্চতা অতিক্রম করার পরে আরো এক্স দূরত্ব অতিক্রম করছে, আরো এক্সট্রা এক্স দূরত্ব এই বস্তুটা অতিক্রম করছে। তাহলে বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব কত? বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইচ প্লাস এক্স। সো এই যে অঙ্কটা আমরা করতেছি, এই অঙ্কটা করার ক্ষেত্রে ফাইনাল যে পজিশন, স্প্রিং সংকুচিত হওয়ার পরে যে পজিশনে বস্তুটা বা স্প্রিংটা ফিক্স হয়ে দাঁড়াইছে, এই পজিশনটাকে বেসিক্যালি আমরা ভূমি বা জিরো বা গ্রাউন্ড পজিশন হিসেবে চিন্তা করব, যে এইটা হচ্ছে আমার জিরো পজিশন বা এইটা হচ্ছে আমার গ্রাউন্ড পজিশন। সো এই গ্রাউন্ড পজিশনের কত উপর থেকে বস্তুটা পড়ছে? এইচ প্লাস এক্স উচ্চতা থেকে বস্তুটা পড়ছে। তাহলে বস্তুর পটেনশিয়াল এনার্জি, বস্তুর বিভব শক্তি, তো বস্তুর বিভব শক্তির পরিমাণ কি? বস্তুর বিভব শক্তির পরিমাণ ইপি সমান আসবে mg ইন্টু
এইচ প্লাস এক্স এবং স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি, স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি, এইটাকেও ইপি লিখলাম, এইটা সমান আসবে হাফ কে এক্স স্কোয়ার। এখন ধরে নিছি যে শক্তি অন্য কোনো ভাবে আসলে খরচ হয়ে যায় নাই, তো বস্তুর যেই টোটাল পটেনশিয়াল এনার্জি সেটাই বেসিক্যালি স্প্রিং এর মধ্যে স্টোর হয়েছে। সুতরাং আমরা কি লিখতে চাই, আচ্ছা আমরা বের করতে চাই কি, আমরা বের করতে চাই হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবকের মান দেওয়া আছে 5 মিটার উচ্চ, 0.5 মিটার উচ্চতা, 2.5 কেজি ভরের কথা তো বলাই আছে। স্প্রিংটি সর্বাধিক কতটুকু সংকুচিত হবে, মানে সর্বাধিক এক্স পরিমাণ সংকুচিত হবে, কারণ সংকোচন তো হইতে লাগছে, হইতে 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 যখন বস্তুটা এসে স্টেবল হয়ে গেছে, এইটাই হচ্ছে ওর সর্বাধিক সংকোচন। তো আমি ধরে নিছি কি, আমি ধরে নিছি হচ্ছে স্প্রিং এর সর্বাধিক সংকোচন হচ্ছে এক্স, স্প্রিং এর সর্বাধিক সংকোচন। তো স্প্রিং এর সর্বাধিক সংকোচন কত, স্প্রিং এর সর্বাধিক সংকোচন আমরা এক্স ধরে নিছি, এই এক্স এর ভ্যালুটাই আমরা হচ্ছে বের করতে চাই। সো সহজ কোনো কাহিনী নাই, কি করব আমরা এখান থেকে, আমরা এইটা সমান ওইটা লিখে দেই, দুইটা পটেনশিয়াল এনার্জি একটা একটা সমান, সুতরাং হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে এম জি ইন্টু এইচ প্লাস এক্স, বা এইখান থেকে হাফ ইন্টু কে এর ভ্যালু আমরা জানি কত, 1950, সো 1950 এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে এম জি এইচ প্লাস হচ্ছে এম জি এক্স, বা এইখান থেকে 1950 এটা আসবে কত, 975 নাকি, 975 এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এম জি এইচ, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 2.5, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 0.5 প্লাস এম, তো হ্যাঁ এম তো এখানে এমই আছে, তাহলে 2.5 ইন্টু 9.8 ইন্টু এক্স, বা এইখান থেকে, এটা তো বড় কেন 975, দেখতেই কেমন জানি লাগতেছে, 975 এক্স স্কোয়ার, সবকিছুকে এই পাশে নিয়ে আসি, লাইন একটা কমানোর চেষ্টা করি, তাহলে ওখানে কত আসে, 9.8 ইন্টু 2.5, 24.5, তো মাইনাস 24.5 অফ এক্স, minus 24.5 of x মাইনাস, তো 24.5 তো এখানে আছে, এটার সাথে আরো 0.5 গুণ করব, হ্যাঁ এটার সাথে আরো 0.5 যদি গুণ করি তাহলে আসবে হচ্ছে 12.25, 12.25 is equals to হচ্ছে 0। সো এই আমাদের ইকুয়েশন এসে দাঁড়াইছে। সো এই ইকুয়েশনকে যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি, এটা হচ্ছে একটা 2 ডিগ্রি ইকুয়েশন, এর ভ্যালু হচ্ছে 975, বি এর ভ্যালু মাইনাস 24.5, সি এর ভ্যালু মাইনাস 12.25 করলে আসে হচ্ছে এক্স এর একটা ভ্যালু আসে, ক্যালকুলেটরে সলভ করছি, দ্বিঘাত সমীকরণ আশা করি পারেন, এক্স এর একটা ভ্যালু আসে 0.125355, অনেক কিছু লিখছে, সো আমরা লিখি 1254 মিটার, বা এইখানে আরেকটা ভ্যালু আসবে কত, আরেকটা ভ্যালু হইতে পারবে না কারণ নেগেটিভ আসছে, বা মাইনাস 0.10023, 10023, তো নেগেটিভ মান তো আসলে গ্রহণযোগ্য না, নেগেটিভ মান আসলে গ্রহণযোগ্য আমরা বলতে পারবো না, নেগেটিভ গ্রহণযোগ্য না, সুতরাং সংকোচনের মান কত, সংকোচনের মান হচ্ছে 0.12553 বা 54, যেটাই আপনি বলেন আর কি। এই অঙ্কটা অনেকটা হচ্ছে আমরা নিউটনীয় বলবিদ্যা বা কাজ শক্তি ক্ষমতায় ওই যে কাদার মধ্যে কোনো একটা বস্তু ঢুকে যায় বা বালির মধ্যে একটা বস্তু ঢুকে যায়,
সো এই ধরনের ম্যাথ করছি না, তো ওইটার মতো যে, বা হাতুড়ি পেরেকের ম্যাথের মতো উপর থেকে পড়ছে, পড়ে আরো কিছু দূর প্রবেশ করছে। তো এই বস্তুটা স্প্রিং এর অগ্রভাগ থেকে এই উচ্চতায় ছিল, সো উপর থেকে নিচে পড়ছে, এবার স্প্রিংটাকে আরো কিছু দূর সংকুচিত করছে। তো ফাইনালি স্প্রিংটা বা বস্তুটা যেই জায়গায় এসে স্টেবল হয়েছে, সেইটাকেই আমরা ভূমি বা গ্রাউন্ড পজিশন বা জিরো পজিশন হিসেবে ধরে নিছি। সো শুরুতে যেটা বলতেছিলাম যে এই যে উচ্চতাটা দেওয়া আছে 0.5 মিটার উচ্চতা হতে একটি বস্তু স্প্রিং এর উপর পতিত হলো। তো এইখানে সরাসরি আহ এইটা লাইনটা পড়লেই মোটামুটি আমাদের একটু ফিল করতে পারা উচিত যে এই উচ্চতাটা হচ্ছে আসলে স্প্রিং এর অগ্রভাগ থেকে উপরে। আর যদি বেশি কমপ্লেক্স করতে যাইতো, এটা একটু বেশি কমপ্লেক্স হয়ে যেত যে আমাকে ভূমি থেকে উচ্চতা দেওয়া আছে, বাই এনি চান্স যদি আমাকে ভূমি থেকে উচ্চতা দেওয়া থাকতো, তো ইন দ্যাট কেস আমরা অঙ্কটা এই ডেটা দিয়ে করতে পারতাম না, তখন আমাদের আরেকটা জিনিস দরকার হইতো। তখন আমাদের স্প্রিং এর ইনিশিয়াল লেন্থ কত সেইটাও জানা থাকা লাগতো। ঠিক আছে, মানে আলটিমেটলি তোমাকে এই উচ্চতাটা জানা থাকা লাগবে যে স্প্রিং এর অগ্রভাগ থেকে কত উপরে। কারণ তোমাকে মনে করো এই উচ্চতাটা দিয়ে দিছে, এই উচ্চতাটা দিয়ে দিছে, আবার স্প্রিং এর ইনিশিয়াল দৈর্ঘ্য কত সেইটাও দিয়ে দিছে। তো তুমি এই দৈর্ঘ্যও জানো, এইটাও জানো, তো স্প্রিং এর অগ্রভাগ থেকে কত উপরে সেটা তো বের করা সম্ভব। ঠিক আছে, সো নর্মাল কেসে আমাদেরকে স্প্রিং এর অগ্রভাগ থেকে কত উপরে আছে সেইটাই দেওয়া থাকবে। ওকে, ওকে চলেন, আর বোধহয় আমাদের আরেকটা ম্যাথ আছে বোধহয়, আচ্ছা একটু দেখে নেই, এরপরেই আমরা হচ্ছে ওই যে সূত্রটা দেখতেছিলাম যে ভর যদি থাকে কোনো একটা স্প্রিং এর, তার জন্য দোলনকালের ভ্যালু কত হবে সেটা আমরা দেখব। আচ্ছা তার আগে একটু দেখি, একটি স্প্রিং এর অগ্রভাগে 0.3 কেজি ভর বিশিষ্ট এম এর মান দেওয়া আছে। একটি বস্তু ঝুলানো হলে স্প্রিংটি 0.10 মিটার লম্বা হয়। এক্সটেনশন দেওয়া আছে। এই স্প্রিংটিকে সাম্যাবস্থা থেকে আরো 8 × 10⁻² মিটার লম্বা করে ছেড়ে দেওয়া হলো। তো আরো, আচ্ছা আমি একটু দেখে আসি আমি কি মনের মাধুরী মিশায়, আচ্ছা হ্যাঁ মনের কয় জায়গায় মনের মাধুরী মিশাইছি। আচ্ছা খুব বেশি মনের মাধুরী মিশাই নাই। বেসিক্যালি আমাদের সকল স্মরণ টরণগুলো ওয়াই দিয়ে লেখার কথা ছিল, কিন্তু ওই যে মনের মাধুরী মিশায় ভুলবশত, মানে অনেক দিনের অভ্যাস, এক্স লিখে ফেলছি। আমরা স্মরণকে ওয়াই দিয়েই লিখতে চাই, বেসিক্যালি এইটাও আমাদের ওয়াই দিয়েই লেখা উচিত ছিল, এটাও আমাদের হাফকে ওয়াই স্কোয়ার লেখাই উচিত ছিল। আচ্ছা যাই হোক, কি উচিত ছিল সেটার কথা এখন না বলি। তো সাম্যাবস্থা থেকে আরো 8 × 10⁻² মিটার লম্বা করে ছেড়ে দেওয়া হয়েছে। তো এইটাই বেসিক্যালি ওর বিস্তার, সাম্যাবস্থা থেকে যদ্দূর টেনে ছেড়ে দিছি ওইটাই হচ্ছে ওর বিস্তারের মান। বস্তুর মোট শক্তি কত এটা বাইর করতে বলছে, আর সাম্যাবস্থা থেকে 5 × 10⁻² মিটার দূরে অবস্থানকালে বস্তুটার বেগের মান কত। তাইলে এইটা বেসিক্যালি সাম্যাবস্থা থেকে ওর সরণের মান দেওয়া আছে। তো অঙ্ক দুইটা আমার মনে হয় না এগুলো আর করার দরকার আছে, সরাসরি সূত্র বসাই দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। এক নম্বরে কি বলছে, এক নম্বরে বস্তুটার মোট শক্তি কত বাইর করতে বলছে। আচ্ছা এখন মোট শক্তির জন্য আপনি দেখতেছেন আমাদের আসলে দরকার কি, আমাদের দরকার হচ্ছে স্প্রিং ধ্রুবকের মান, কে এর মান দরকার। তো স্প্রিং ধ্রুবকের মান যেহেতু দরকার, তো আমরা লিখতে পারি এমজি সমান কি, এমজি সমান হচ্ছে কে ই, বা এইখান থেকে কে সমান কি লিখা যাবে, কে সমান লিখা যাবে হচ্ছে এমজি ডিভাইডেড বাই ই। তাইলে এইখান থেকে আমরা হচ্ছে স্প্রিং ধ্রুবকের মানটা পেয়ে যাব। এম এর মান দেওয়া আছে, জি এর মান তো জানি, এক্সটেনশনের ভ্যালুও দিয়ে দেওয়া আছে। আচ্ছা তাহলে এবার 1 নম্বর আর 2 নম্বর সূত্র বসাইলেই মিলবে। বস্তুর মোট শক্তি কত, তাইলে স্প্রিং এ ঝুলন্ত বস্তুর মোট যান্ত্রিক শক্তির মান কত, মোট যান্ত্রিক শক্তির মান হচ্ছে ½ kA²। ওকে ফাইন, বাইর করে ফেলছি। সাম্যাবস্থা থেকে 5 × 10⁻² মিটার দূরে অবস্থানকালে বস্তুটার বেগের মান কত। তো এর মান জানো, ডিসপ্লেসমেন্টের মান জানো, সো বেগের মান বাইর করতে চাই, তাহলে ভি সমান ω√a² - y²। তো এইখান থেকে ই টোটালের ভ্যালুটাও বের করতে পারবো, অ্যান্সার দেওয়া আছে, মিলাই দেখেন মিলবে। আর ওমেগা সমান কি লিখা যাবে, ওমেগা সমান লিখা যাবে হচ্ছে √k/m ইন্টু
রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো এখানেও সবকিছুর মান জানো, কে এর মান আগে বের করছি, এম এর মান দেওয়া আছে, এর মান জানি বিস্তার, ওয়াই ডিসপ্লেসমেন্টের মান জানি। তো এইখান থেকে ক্যালকুলেশন করলে আরো একটা অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। সো এইটুকু পর্যন্ত আমরা বেসিক্যালি, না আমাদের স্প্রিং শেষ হয় নাই, স্প্রিং এর সিরিজ প্যারালাল কম্বিনেশন পড়তে হবে। সো স্প্রিং নিয়ে আমাদের আরো কথাবার্তা থাকবে। সো সেই সমস্ত কথাবার্তার দিকে যাওয়ার আগে আজকের ক্লাসের মোটামুটি লাস্ট এবং ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমরা একটু কিছুক্ষণ কথাবার্তা বলি। এই প্রমাণটা যাদেরই, আমি আবারও বলবো, প্রমাণ আসলে তাদেরই করা দরকার, সবারই করা দরকার। যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তাদের প্রমাণটা বা সূত্রের প্রমাণ আরো বেশি করে করতে পারলে ভালো হয়। কারণ যত বেশি আপনি সূত্রের প্রমাণে দক্ষ হয়ে উঠবেন, হাতে কলমে সূত্রের প্রমাণ করবেন, তত আপনি দেখবেন যে আপনার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের বা অ্যাডমিশনের ম্যাথগুলো সলভ করাটা আপনার জন্য অনেক ইজি হবে। আচ্ছা, সো স্প্রিং এর ভর আমরা উপেক্ষা করতে পারছি না, এই হচ্ছে সেই কেস। তো আমি ধরে নিলাম যে আমার কোনো একটা ছাদের উপর থেকে কয়টা স্প্রিং আঁকা লাগবে আমি আসলে শিওর না, আমি ধরে নিলাম না আমার বেশি স্প্রিং আঁকা লাগবে না। তো আমি ধরে নিলাম যে আমার একটা স্প্রিং ঝুলায় দেওয়া আছে। তো এই যে স্প্রিংটা আমার ঝুলায় দেওয়া আছে, সো এই স্প্রিংটার আমি ধরে নিলাম যে স্প্রিংটার একটা দৈর্ঘ্য আছে এবং এই স্প্রিংটার একটা ভর আছে। ঠিক আছে, এইটা আমরা ধরে নিচ্ছি, লাগবে আমাদের জিনিসপত্রগুলা। সো এই স্প্রিংটার কি আছে, এই স্প্রিংটার আমি ধরে নিলাম দৈর্ঘ্য হচ্ছে এল, এবং এই স্প্রিংটার ভর কত, যেহেতু স্প্রিং এর ভর তাইলে এম অফ এস। ঠিক আছে, এই হচ্ছে দেশের অবস্থা। আচ্ছা, এখন বাকি কাহিনী, বেশি কাহিনী আমাদের আসলে এখানে দরকার নেই, কারণ আমরা প্রথাগত যে স্টাইলে আসলে এটা সলভ করছিলাম, মানে আগের স্প্রিং গুলার ক্ষেত্রে, এটা আসলে ওইভাবে করব না। এই হচ্ছে স্প্রিং। তো এই স্প্রিংটার মধ্যে যখন আপনি একটা ভর ঝুলাই দিবেন, এটা হচ্ছে ওর ইনিশিয়াল কন্ডিশন। তো এই স্প্রিংটার মধ্যে যখন আপনি একটা ভর ঝুলাই দিবেন, তখন এই স্প্রিংটা কি করবে, স্প্রিংটা হচ্ছে কিছুটা লম্বা হয়ে যাবে। তো এই স্প্রিংটার মধ্যে ভর ঝুলাই দিলে পরে কি হবে, ভর ঝুলাই দিলে স্প্রিংটা কিছুটা লম্বা হয়ে গেল। সেই স্প্রিং এর মধ্যে আপনি কতটুকু ভর ঝুলাইছেন, আপনি ধরে নিলেন যে স্প্রিংটার মধ্যে আপনি এম পরিমাণ ভর ঝুলাইছেন। তো ওইটুকু আমাদের আর যাওয়ার দরকার নাই যে এইটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন, তারপর এখানে আমরা একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি, তারপর ফোর্স অ্যাপ্লাই করে ছেড়ে দিছি, তারপর এটা সরল ছন্দিত স্পন্দনে দুলতেছিল। তো ঘটনা আসলে ওইটাই, বাট ওইটা আমাদের আচ্ছা বলে রাখি, নাইলে তো মনে হবে এখান থেকে দোলনকাল থেকে আসলো। তো এই হচ্ছে এক্সটেনশন। সো এর পরে আমরা এইটাকে আবার এফ এক্সটার্নাল দিয়ে ছেড়ে দিলে, একটা বাহ্যিক বল প্রয়োগ করছি, এফ এক্সটার্নাল দিয়ে ছেড়ে দিলে সিম্পল হারমোনিক অসিলেশন শুরু হয়ে যাবে। তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সেই সিম্পল হারমোনিক অসিলেশনের দোলনকালটা কত, সেইটা আমরা বাইর করতে চাই। আচ্ছা, তো কিভাবে আমরা বের করব? তো এখনকার কাহিনী বুঝতে পারতেছি, আমরা স্প্রিং এর ভরটাকে উপেক্ষা করতে পারতেছি না। স্প্রিং এর ভরটা নেগলিজিবল কিছু না, এই ভরটা সিগনিফিকেন্ট, যেটার কোনো একটা মান টান আছে, এইটারে উপেক্ষা করা যাচ্ছে না। আচ্ছা, সো নর্মালি আমরা যে কাজটা করছিলাম, আমরা হচ্ছে একটা এক্সটার্নাল ফোর্স চাপাইছি। তো এক্সটার্নাল ফোর্সটাকে স্প্রিংটা রেজিস্ট করতে চাচ্ছে, তো এই জন্য একটা রিস্টোরিং ফোর্স আসছিল। তো ফোর্স আমরা নর্মালি যেটা করছিলাম যে বেসিক্যালি ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, তারপর এখান থেকে এফ ইজ প্রপোর্শনাল হচ্ছে মাইনাস ওয়াই, তারপর এখান থেকে এফ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে ওয়াই, তারপর এখান থেকে আমরা ওমেগা বাইর করছি, তারপর এখান থেকে আমরা দোলনকাল বা পর্যায়কাল বের করছি। এখন সরাসরি ওইভাবে আমরা এইখানে যাইতে চাচ্ছি না। কেন যাইতে চাচ্ছি না সেটা একটু বলি। মানে যদি আমরা এখান থেকে ফোর্সের হিসাবে বের করতে চাই, তখন মানে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে, মানে জিনিসপত্র একটু কমপ্লিকেটেড হবে। কেন জিনিসপত্র কমপ্লিকেটেড হবে, ব্যাপারটা একটু বুঝেন। যে এবার স্প্রিংটার ভরকে আপনি উপেক্ষা করতে পারতেছেন না, স্প্রিংটার একটা ভর
আছে, এই ভরটাকে আমরা উপেক্ষা করতে পারতেছি না। সো এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটার একটা ভরের একটা ইম্প্যাক্ট থাকবে তার দোলনকালের ভিতরে, তার গতিশক্তির ভিতরে, সবকিছুর ভিতরে এই স্প্রিংটার ভরের একটা ইম্প্যাক্ট থাকবে। তো এই জায়গায় এফ সমান আমরা যে সরাসরি লিখে দিতাম এফ সমান এম এ, এখানে আমরা এফ সমান এম এ বলতে পারতেছি না, কারণ আমরা জানি না এই যে ভরটা আছে এম এস, এই ভরের ইম্প্যাক্ট তার দোলনের উপরে বা তার গতিশক্তির উপরে বা তার এই যে প্রত্যয়নী বল, এই প্রত্যয়নী বলের উপরে এই এম এস পরিমাণ ভরের ইম্প্যাক্ট বা প্রভাবটা কিরকম হচ্ছে এইটা আমরা বলতে পারতেছি না। সো এই কারণে আমরা সরাসরি এই মেথডে যাইতে পারতেছি না। সো এই মেথডে যেহেতু আমরা বল দিয়ে যাইতে পারতেছি না, আমরা কি করতে পারি, কোন মেথডে যাইতে পারি? তো আমরা চিন্তা করে দেখলাম যে জিনিসটা আমরা যদি শক্তি দিয়ে যদি ডেরাইভ করার চেষ্টা করি, গতি শক্তি দিয়ে যদি ডেরাইভ করি, যেহেতু স্প্রিংটা দুলতেছে বা স্প্রিং সহ পুরো সিস্টেমটা দুলতেছে বস্তুটা সহ, সো এই সিস্টেমটা বেসিক্যালি গতি শক্তি দিয়ে আমরা যদি সলভ করার চেষ্টা করি তাইলে কম্পারেটিভলি আমাদের জন্য সহজ হয়। সো আমরা এখন যে অ্যাপ্রোচটায় আগাবো সেটা হচ্ছে বেসিক্যালি আমরা এই পুরা সিস্টেমটার গতি শক্তি হিসাব করতে চাইবো। তো এই পুরা সিস্টেমে এখন বেসিক্যালি দুইটা ম্যাস আছে, দুইটা ভর আছে। একটা হচ্ছে স্প্রিং এ ঝুলন্ত ভর এম ভরের বস্তু। তো এই এম ভরের বস্তুর ভরবেগ কত হবে, মানে গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার। তো এখান থেকে এম ভরের বস্তুর গতিশক্তি তো জানলাম। আর এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটার জন্য গতিশক্তিটা কিরকম হবে, এই যে স্প্রিংটার গতিশক্তি, এইটা নিয়ে আমি একটু কথাবার্তা বলি, তারপরে আমরা সূত্রের প্রমাণে চলে যাব। প্রমাণে গেলে আমাদের বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিট হয়তো বা ম্যাক্স। তো একটু চিন্তা করেন, ধরেন এই যে স্প্রিংটা আছে, এখন এই স্প্রিংটা শুরুতে কিভাবে ছিল? স্প্রিংটা শুরুতে ছিল হচ্ছে এইভাবে, এটা ছিল হচ্ছে ওর আদি সাম্যাবস্থা। সো যখন আপনি এই, আচ্ছা আদি সাম্যাবস্থাও আমাদের দরকার নাই, এই স্প্রিংটা কোথায় ছিল? এই স্প্রিংটা ছিল হচ্ছে এইখানে, এই ছিল স্প্রিংটার অবস্থা। এখন আপনি যখন স্প্রিং সহ পুরা সিস্টেমটাকে, আমি সাম্যাবস্থাটাকে একটু মার্ক করে দেই, আমার সাম্যাবস্থাটা কোনটা? সাম্যাবস্থাটা হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা, সো আমি যখন কি করতেছি, আমি যখন এই স্প্রিং সহ, আমি যখন এই স্প্রিং সহ পুরা সিস্টেমটাকে টান দিচ্ছি, স্প্রিংটাকে সহ পুরা সিস্টেমটাকে যখন আমি টান দিচ্ছি, তখন এই সিস্টেমটা সাম্যাবস্থা থেকে ফার্স্টে নিচের দিকে নামতেছে, তারপর সাম্যাবস্থা থেকে মানে সাম্যাবস্থার দিকে ও ফেরত যাবে, তারপরে আবারও উপরের দিকে যাবে। এই তো হচ্ছে ওর দোলনটা থাকবে। এখন এই দোলনটার ক্ষেত্রে খেয়াল করেন, স্প্রিং এর যে উপরের প্রান্তটা আছে, স্প্রিং এর যে উপরের প্রান্তটা আছে, খেয়াল করো, আমি দোলনটা যদি আরেকবার একটু তোমাকে ভিজুয়ালাইজ করাই, এই যে দোলনটা আছে, তাইলে তুমি খেয়াল করো স্প্রিং এর উপরের প্রান্তটা কিন্তু আসলে গতিশীল হচ্ছে না। স্প্রিং এর উপরের প্রান্তটা কিন্তু আসলে গতিশীল হচ্ছে না। মানে একটা স্প্রিং যখন গতিশীল হয়, নর্মালি তুমি চিন্তা করো একটা স্প্রিংকে তুমি এখান থেকে হুক দিয়ে টান দিয়ে ছেড়ে দিছো, বা আমরা এর আগের লেকচারে বেশ কিছু সিমুলেশন দেখছি। সো এইখান থেকে আমি একটা স্প্রিংকে এভাবে আটকায় রেখে টান দিছি, তো যখনই তুমি স্প্রিংটাকে টান দিছো নিচের দিকে, বাহ্যিক বল প্রয়োগ করছো, তখন ওর শীর্ষ যেই বিন্দু আছে, মানে যেখানে হুক বা আংটা আছে, বা উপরের বিন্দুটাই, আমি চিন্তা করলাম এখানে তো আর এত লম্বা জিনিসপত্র থাকে না, বেসিক্যালি কাহিনী কি হয়, কাহিনী হচ্ছে পুরাটাই আসলে স্প্রিংটাই থাকে আর কি, যে এই পুরা জিনিসটা কি হয়, এই পুরা জিনিসটাই থাকে হচ্ছে সেই স্প্রিংটা। এই তাইলে এই যে প্রান্তটা আছে, এই প্রান্তটা বেসিক্যালি একেবারেই গতিশীল হচ্ছে না, কারণ এই প্রান্তটা তো দৃঢ় অবলম্বনের সাথে আটকানো। তো যেই প্রান্ত দৃঢ় অবলম্বনের সাথে, যেই প্রান্ত দৃঢ় অবলম্বনের সাথে, তার বেগের মান কত? তার বেগের মান বেসিক্যালি 0 না, কারণ ওটা দৃঢ় অবলম্বনের সাথে আটকানো, তাহলে তো এটা আসলে গতিশীল হচ্ছে না। আর যেই প্রান্তটা বেসিক্যালি হচ্ছে, যেই প্রান্তটা বেসিক্যালি হচ্ছে বস্তুর সাথে আটকানো, যেই প্রান্তটা বস্তুর সাথে আটকানো, তো বস্তুটা তো যে কোনো একটা বেগে গতিশীল হচ্ছে,
তো আমি ধরে নিলাম যে বস্তুর বেগের মান কত? বস্তুর বেগের মান হচ্ছে ভি। তো বস্তুর বেগের মান যদি ভি হয়, যেই প্রান্ত বস্তুর সাথে আটকানো, যেই প্রান্ত বস্তুর সাথে আটকানো, তো বস্তুর সাথে আটকানো তার মানে তো অ্যাটাচ, একই সাথে আছে। বস্তু যেই বেগে গতিশীল হবে এই প্রান্ত বিন্দুটাও সেই একই বেগে গতিশীল হইতে থাকবে। তো যেই প্রান্ত বস্তুর সাথে আটকানো তার বেগ হবে ভি, বস্তুর যা বেগ তার বেগের মানও সেম আসবে। তাইলে এইখান থেকে ফার্স্ট একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা একটু ক্লিয়ার করি যে একটা স্প্রিং যদি দুলতে থাকে, সরল ছন্দিত স্পন্দনে যদি একটা স্প্রিং দুলতে থাকে, ভর থাকুক বা ভর না থাকুক, ওর উপরের প্রান্ত বিন্দুটা একেবারেই গতিশীল হয় না, কারণ ওটা দৃঢ় অবলম্বনের সাথে আটকানো। যত সেটা দৈর্ঘ্য বাড়তে থাকে, যত সেটা নিচের দিকে নামতে থাকে, তত বেসিক্যালি তার বেগের মান বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। এবং এই জায়গায় বেসিক্যালি মানে এই সিস্টেমটার এইটা বেসিক্যালি ম্যাক্সিমাম ভেলোসিটি, বস্তুটা যে বেগে দুলতেছে সেটাই বেসিক্যালি ওর ম্যাক্সিমাম ভেলোসিটি। ঠিক আছে, মানে যে কোনো মুহূর্তে ওইটা হচ্ছে ওর বেগ, সম্পূর্ণ বেগ বা বেগ। তাহলে আমি এই যে বেগের মান, এই বেগের মান বেসিক্যালি পুরা স্প্রিং এর জন্য একই রকম থাকতেছে না। বেগের মান দৈর্ঘ্যের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। বেগের মান কি হচ্ছে? বেগের মান দৈর্ঘ্যের সাথে সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাইলে বেগের মান যদি দৈর্ঘ্যের সাথে সাথে পরিবর্তন হয়, নর্মালি তো আমরা বেগের ইকুয়েশন এরকম একটা ইকুয়েশন দেখছিলাম যে ভি সমান কি? ভি সমান হচ্ছে ওমেগা এ কজ অফ ওমেগা টি প্লাস ডেল্টা, দিলেও চলে না দিলেও সমস্যা নাই। তো এখান থেকে আমরা দেখতেছি বেগটা বেসিক্যালি টাইমের একটা ফাংশন ছিল। বেগটা কি ছিল? বেগটা ছিল টাইমের একটা ফাংশন। কিন্তু এখানে আমরা দেখতেছি যে বেগটা দূরত্বের সাথেও পরিবর্তন হচ্ছে, বেগটা দূরত্বের সাথেও পরিবর্তন হচ্ছে। সো এই জায়গায় আমাদের ফার্স্টে বেগের জন্য একটা রাশিমালা ধরে নিতে হবে, বেগের একটা রাশিমালা বাইর করতে হবে, কারণ বেগের মান এখানে পরিবর্তনশীল। ঠিক আছে, মানে হাফ এম ভি স্কোয়ার দিয়ে আমি সরাসরি করে দিতে পারবো না, এখান থেকে কিছু কাহিনী কুহিনী আমাদের করা লাগবে। ঠিক আছে, আচ্ছা। সো আসেন আমরা কি দিয়ে অ্যাপ্রোচ করতেছি। আমরা এই জায়গা থেকে দুইটা জিনিস ফাইন্ড আউট করছি। এক, যেহেতু এখানে স্প্রিংটার একটা ভর আছে, তাইলে এই স্প্রিং এর ভরের একটা ইম্প্যাক্ট থাকবে, গতিশক্তির ক্ষেত্রে ইম্প্যাক্ট থাকবে, দোলনকালের ক্ষেত্রে ইম্প্যাক্ট থাকবে, সবকিছুর মধ্যে ইম্প্যাক্ট থাকবে। এবং আমরা এর আগে নর্মাল কেসে যেরকম হচ্ছে আমরা বল ফোর্স ডিস্ট্রিবিউশন দিয়ে করছিলাম, এইখানে আমরা ফোর্স দিয়ে করতে পারতেছি না, এইখানে বেসিক্যালি আমাদেরকে আসতে হবে হচ্ছে গতিশক্তির কাছে। তাইলে জিনিসপত্রগুলো আমাদের জন্য সহজ হয়। ফোর্স দিয়ে করতে গেলে ও পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আরো হাবিজাবি, জিনিসপত্রগুলো অনেক বড় হয়ে যায়, গ্যাঞ্জাম। তো আসেন আমরা এত গ্যাঞ্জাম না করি। তো ছোট ছোট কিছু জিনিসপত্র আমাদের লাগবে। সো বেসিক্যালি দেখেন, আমি শুরু করে ফেললে তো শুরু করে ফেললাম। তো আমরা বেসিক্যালি গতিশক্তি বাইর করতে চাই। তো সিস্টেমের যেই গতিশক্তি, ঠিক আছে, আমরা সিস্টেমের গতিশক্তি বের করতে চাই। তো এই যে সিস্টেমের গতিশক্তি আছে, এই সিস্টেমের গতিশক্তিটা বেসিক্যালি আসবে হচ্ছে বস্তুর গতিশক্তি প্লাস স্প্রিং এর গতিশক্তি। বস্তুর গতিশক্তি প্লাস স্প্রিং এর গতিশক্তি, এই দুই ধরনের গতিশক্তি আমাদের দরকার হবে। তো বস্তুর গতিশক্তি আসলে খুব প্লেন এন্ড সিম্পল, এইটা আমি বলে দিতে পারি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। কিন্তু স্প্রিং এর গতিশক্তিটার ভিতরে একটু ঘের আছে, যে এখানে ভরের একটা ব্যাপার আছে, আবার দৈর্ঘ্য পরিবর্তন হইলে বেগের একটা ব্যাপার ঘটতেছে। তো এই সমস্ত জিনিসপত্র থেকে যেহেতু পরিবর্তনশীল, সো এই জায়গায় আমাদেরকে একটা ছোটখাটো ইন্টিগ্রেশন করা লাগবে, করে তারপরে আমরা সিস্টেমের মোট গতিশক্তি বাইর করব। এইখান থেকে আমরা বাকি যা বোঝার ম্যাথের হিসাব নিকাশ সেটা আমরা বাইর করতে পারবো। ঠিক আছে, ওকে, চলেন আমরা শুরু করি। আমি এই জিনিসটা আর মুছলাম না। তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এইটা, আমরা এই ফরম্যাটে আগাইতে চাই। তো এই ফরম্যাটে আগানোর জন্য, দেখো আমার তো বস্তুর গতিশক্তি নিয়ে কোনো ক্রাইসিস নাই। আমার ঝামেলা দিতে পারে কে? ঝামেলা দিতে পারে হচ্ছে স্প্রিং এর গতিশক্তি। তো এই জন্য আগে হচ্ছে আমি স্প্রিংটাকে নিয়ে কাজ করব। সো স্প্রিংটাকে নিয়ে আমি যদি কাজ করতে চাই, তাহলে খেয়াল করেন এইটুকু জায়গা থেকে আসেন।
স্প্রিং এর দৈর্ঘ্যের মান কত? স্প্রিং এর দৈর্ঘ্যের মান হচ্ছে এল, ভরের মান কত? ভরের মান হচ্ছে এম এস। তাহলে স্প্রিং এর জন্য আমরা শুরুতে যাই কিছুই হিসাব নিকাশ করব সবকিছু হচ্ছে স্প্রিং এর জন্য। তো স্প্রিং এর এল দৈর্ঘ্যের ভর, এল দৈর্ঘ্যের ভর কত? এল দৈর্ঘ্যের ভর হচ্ছে এম অফ এস। সুতরাং এই যে স্প্রিংটা আছে সেইটার একক দৈর্ঘ্যের ভরের মান কত? আমি বললাম একক দৈর্ঘ্যের ভরের মান হচ্ছে এম এস ডিভাইডেড বাই এল। একক দৈর্ঘ্যের ভরের মান কত? একক দৈর্ঘ্যের ভরের মান হচ্ছে এম এস ডিভাইডেড বাই এল, বা এইটাকে চাইলে আপনি হচ্ছে ল্যামডা দিয়ে লেখেন, ল্যামডা দিয়ে লেখা হয় কোথাও কোথাও, তরঙ্গ দৈর্ঘ্য মনে করেন না। এম এস ডিভাইডেড বাই এল, এটা হচ্ছে স্প্রিং এর একক দৈর্ঘ্যের ভরের মান। কেন একক দৈর্ঘ্যের ভরটা আমরা বের করতেছি? কারণ মানে এই স্প্রিংটা তো আমরা দেখছি যে তার নির্দিষ্ট দূরত্ব পরপর বা একটু লম্বা হইতে থাকলেই তার বেগের মান কন্টিনিউয়াসলি কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তার বেগের মান কন্টিনিউয়াসলি কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখন চিন্তা করলাম যে এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটার যেই পয়েন্ট থেকে ঝুলানো ছিল, সর্বোচ্চ বিন্দু থেকে স্প্রিংটা ঝুলানো ছিল, তো এইখান থেকে সাপোজ যে কোনো একটা দূরত্বে, আমি এই জিনিসটা একটু মুছা দেই, এই ইলংগেশনের বেসিক্যালি আমাদের দরকার নাই। তো যে কোনো একটা দূরত্বে সাপোজ কত দূরে? আমি ধরে নিলাম হচ্ছে ওয়াই দূরে, ঝুলন বিন্দু থেকে, যেই পয়েন্ট থেকে ঝুলায় দেওয়া হয়েছে ওই ঝুলন বিন্দু থেকে ওয়াই দূরে একটা ক্ষুদ্র অংশ ধরে নিছি, যেই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য হচ্ছে ডিওয়াই। কেন এই ক্ষুদ্র অংশটা ধরে নিচ্ছি? কারণ আমরা দেখছি দৈর্ঘ্য পরিবর্তন হইতে থাকলে, দৈর্ঘ্য যদি বাড়তে থাকে, ঝুলন বিন্দু থেকে যত দূরে যাইতে থাকবো তত বেগের মান পরিবর্তন হচ্ছে। সো বেগের মানটা যেহেতু পরিবর্তন হচ্ছে, সো যত দূরে আছি ওয়াই দূরে, এখন ওয়াই দূরত্ব তো জানি না, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, যে কোনো দূরত্ব হইতে পারে। তো আমি ধরে নিছি যে কোনো একটা চলক ওয়াই দূরত্বে আমার ডিওয়াই পরিমাণ একটা ক্ষুদ্র দৈর্ঘ্য আমি ধরে নিছি। এই ক্ষুদ্র দৈর্ঘ্যে বেগের মানটা কত সেইটা হচ্ছে আমরা বের করতে চাই। সো এই ক্ষুদ্র দূরত্বে যদি আমরা বেগের মানটা বের করতে চাই, তাহলে তার আগে একটু খেয়াল করেন এই জায়গায় আমি একক দূরত্বে না, একক দূরত্বে তো ভরের মান পাইছি এম এস ডিভাইডেড বাই এল। তো আমরা বেসিক্যালি ওয়াই দূরত্বে যদি চলে যাই, তাহলে ওয়াই দূরত্বে ভরের মানটা কত আমরা সেইটাও বাইর করতে পারি। সো ওয়াই দূরত্বে দৈর্ঘ্যের পরিমাণটা হচ্ছে ডিওয়াই। ওয়াই দূরত্বে দৈর্ঘ্যের পরিমাণটা কত ছিল? ওয়াই দূরত্বে দৈর্ঘ্যের পরিমাণটা ছিল হচ্ছে ডিওয়াই। তাহলে এইখান থেকে আমি বলতে পারি হচ্ছে ডিওয়াই দৈর্ঘ্যের ভর। তো এই ডিওয়াই দৈর্ঘ্যের ভর, একক দূরত্বে ভরের মান যদি হয় এম এস বাই এল, তাহলে ডিওয়াই দূরত্বে ভরের মান হবে এম এস বাই এল ইন্টু ডিওয়াই। ল্যামডা ল্যামডা লেখার দরকার নাই, এত গ্যাঞ্জাম আমাদের লাগবে না। সুতরাং এইটাকে আমরা বলি হচ্ছে ক্ষুদ্র অংশের ভর। যেহেতু ডিওয়াইটা যেহেতু ক্ষুদ্র অংশ, তাইলে ক্ষুদ্র অংশের ভরটাকে কি বলবো? ক্ষুদ্র অংশের ভরটাকে বলবো ডিএম। তাইলে ডিএম সমান হচ্ছে এম এস ডিভাইডেড বাই এল ইন্টু ডিওয়াই। ডিওয়াই সমান কি? এম এস ডিভাইডেড বাই এল ইন্টু ডিওয়াই। কারণ দৈর্ঘ্যের পরিবর্তন হইলেই বেগের পরিবর্তন হচ্ছে। তো আমরা যে কোনো পরিবর্তনশীল দৈর্ঘ্যের জন্য একটা ক্ষুদ্র অংশের ভর বের করে নিছি। তো ওই ক্ষুদ্র অংশের ভর, ঝুলন বিন্দু থেকে ওয়াই দূরত্বে ক্ষুদ্র একটা ডিওয়াই দৈর্ঘ্যের একটা ফালি স্প্রিং চিন্তা করছি, ওই এক ফালি স্প্রিং এর ভরের মান কত? ডিএম এম এস বাই এল ইন্টু ডিওয়াই। আচ্ছা, তো এইখান থেকে ভরের হিসাবে না হইলো, কিন্তু আমাদের তো বেগের হিসাব নিয়ে কথা ছিল। আমরা তো দেখতেছিলাম যে বেগের মানের পার্থক্য হচ্ছে, বেগের মানের তারতম্য হচ্ছে। তো আমরা বেগ নিয়ে কেন কোনো কথা বলছি না। সো চলেন আমরা এখন একটু বেগ নিয়ে কথাবার্তা বলি। সো বেগ নিয়ে যদি আমরা কথাবার্তা বলতে যাই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, খেয়াল করেন, ধরেন ঝুলন বিন্দু থেকে, যখন ঝুলন বিন্দুতে আছে এই বিন্দুতে বেগের মান কত? 0। এই বিন্দুতে বেগের মান কত? 0।
যখন ঝুলন বিন্দু থেকে সবচাইতে বেশি প্রসারিত হয়ে গেছে, কতদূর প্রসারিত হয়েছে, মানে সবচাইতে বড় দৈর্ঘ্যটা কত, এল, এল দৈর্ঘ্য। সো এল দৈর্ঘ্যে বেগের মান কত, এল দৈর্ঘ্যে বেগের মান হচ্ছে ভি, পুরা বেগটাই তো ভি, মানে গতিশীল অবস্থায় তার বেগের মান কত, গতিশীল অবস্থায় তার বেগের মান ভি। তো বস্তুটা কত বেগে গতিশীল, ভি বেগে গতিশীল। তাহলে একদম যেই প্রান্তটা বস্তুর সাথে আটকানো তার বেগের মান কত, তার বেগের মান হচ্ছে ভি। তাহলে ঝুলন বিন্দু থেকে, ঝুলন বিন্দু থেকে এল দূরে, ঝুলন বিন্দু থেকে এল দূরে বেগের মান বস্তুর বেগের মানের সমান ভি। তাহলে একক দূরে বা একক দূরত্বে বেগের মান কত, ভি ডিভাইডেড বাই এল। তো এখন আমি কত দূরে হিসাব করতেছি, এই যে ডি ওয়াই, একটা ক্ষুদ্র অংশের ফালি আমি কাটে নিছি, এই ক্ষুদ্র অংশের ফালিটাকে আমি কত দূরত্বে ধরছি, এটাকে আমি ধরছি হচ্ছে ওয়াই দূরে। সুতরাং এইখান থেকে আমি বলতে পারি ওয়াই দূরে বেগ, এইটাকে চাইলে তুমি হচ্ছে ভি ওয়াই, ভি প্রাইম, যা কিছু ইচ্ছা নাম দিতে পারো। তো ভি ওয়াই সমান কত, ভি ওয়াই সমান আসবে ভি ডিভাইডেড বাই এল ইন্টু ওয়াই, বা এইখান থেকে ভি ওয়াই সমান কি, ভি ওয়াই সমান হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই এল ইন্টু ভি। তাহলে দেখেন আমরা কি করছি, আমরা শুরু থেকে আরেকবার একটু ছোট করে বলি যে আমরা দেখছি যে যখনই আসলে স্প্রিং এর দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, ঝুলন বিন্দু থেকে যত নিচের দিকে নামতেছে বেগের মান তত বাড়তেছে, ঝুলন বিন্দুতে বেগের মান 0 এবং সর্বোচ্চ দৈর্ঘ্যে বা পুরা দৈর্ঘ্যে বেগের মান হচ্ছে বস্তুর বেগের মানের সমান ভি। তো এই জন্য আমরা ফার্স্টে যেটা করছি, ঝুলন বিন্দু থেকে একটা নির্দিষ্ট ওয়াই দূরত্বে ডিওয়াই পরিমাণ একটা ক্ষুদ্র অংশের ফালি কেটে নিছি। তাইলে ওই ক্ষুদ্র অংশের ফালির বা ওই ক্ষুদ্র অংশের স্প্রিং এর ভর কত, ডিএম সমান এমএস বাই এল ইন্টু ডিওয়াই। এবং এল দূরত্বে, ঝুলন বিন্দু থেকে যখন এল দূরত্বে নামছে তখন বেগের মান কত, এল দূরত্বে বেগের মান হচ্ছে ভি। তাইলে একক দূরত্ব অতিক্রম করছে, তাইলে বেগের মান হচ্ছে ভি বাই এল। আর ওয়াই দূরত্ব অতিক্রম করছে, তাইলে বেগের মান কত, ভি বাই এল ইন্টু ওয়াই। সো এখন আপনি এখান থেকে দেখেন, আপনি একটা ক্ষুদ্র ভর জানেন এবং ওই ক্ষুদ্র ভরের জন্য বেগের মানটা কত সেইটাও জানেন। তাইলে এইখান থেকে আপনি যদি গতি শক্তি বাইর করতে চান, আপনি যদি, না তো গ্যাঞ্জাম করার দরকার কি, আমাদের কি আর এই ছবি দরকার, আমাদের আর এই ছবি দরকার নাই। সো আমরা যদি এইখান থেকে, যা ভাবছিলাম, আমরা যদি এইখান থেকে গতি শক্তিটা বের করতে চাই, আমরা যদি এইখান থেকে কি চাই, আমরা যদি ওই ডিওয়াই দৈর্ঘ্যের ক্ষুদ্র অংশের গতি শক্তি, ডিওয়াই দৈর্ঘ্যের ক্ষুদ্র অংশের গতি শক্তি, তো ক্ষুদ্র অংশের গতিশক্তি বাইর করতেছি, তাহলে ক্ষুদ্র গতিশক্তি হবে, পুরা গতিশক্তি তো পাবো না। তাহলে এটাকে বললাম হচ্ছে ডি অফ ই কে। তো এই ডি অফ ই কে সমান আসবে হাফ ইন্টু ডি এম ইন্টু ভি ওয়াই স্কোয়ার, মানে হাফ এম ভি স্কোয়ার। সো হাফ ইন্টু ডি এম ইন্টু ভি ওয়াই স্কোয়ার। তাহলে এইখান থেকে চলে আসি, বা ডি অফ ই কে সমান সমান হাফ ইন্টু ডিএম সমান কি পাইছিলাম, ডিএম সমান পাইছিলাম এমএস বাই এল ইন্টু ডিওয়াই। তাহলে এমএস বাই এল ইন্টু ডিওয়াই ইন্টু ভি ওয়াই সমান কি পাইছিলাম, ভি ওয়াই সমান পাইছিলাম ওয়াই বাই এল ইন্টু ভি। তাহলে ওয়াই স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু ভি, বা এইখান থেকে ডি অফ ই কে সমান সমান এখানে আসে হচ্ছে হাফ ইন্টু এমএস ইন্টু ভি ডিভাইডেড বাই এল কিউব ইন্টু ওয়াই স্কোয়ার ডি ওয়াই। তাহলে এইখান থেকে দেখেন আমাদের এইটাকে সূত্র হিসেবে মনে রাখা একেবারেই দরকার নাই, এটা বেসিক্যালি আমাদের সূত্র না, বাট আমরা কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে ওই ক্ষুদ্র অংশের গতিশক্তি। কোন ক্ষুদ্র অংশের গতিশক্তি, এই যে ডিওয়াই পরিমাণ একফালি স্প্রিং চিন্তা করছিলাম, এই ডিওয়াই পরিমাণ একফালি স্প্রিং এর গতিশক্তি কত, এই ডিওয়াই পরিমাণ একফালি স্প্রিং এর গতিশক্তি হচ্ছে হাফ এম এস ভি ডিভাইড বাই এল কিউব ইন্টু ওয়াই স্কোয়ার ডিওয়াই।
তো এখন আমরা কি চাই, আমাদের কিন্তু মেইন টার্গেট কি ছিল, আমাদের মেইন টার্গেট ছিল আমরা স্প্রিং এর মোট গতিশক্তিটা কত, এই যে স্প্রিংটা দুলতেছে এইটার মোট গতিশক্তিটা কত আমরা বাইর করতে চাই। তো যেহেতু ক্ষুদ্র অংশের গতিশক্তি পেয়ে গেছি, সুতরাং সম্পূর্ণ স্প্রিং এর গতিশক্তি যদি বের করতে চাই, সম্পূর্ণ স্প্রিং এর গতিশক্তি, তো সম্পূর্ণ স্প্রিং এর গতিশক্তি কি হবে, সম্পূর্ণ স্প্রিং এর গতিশক্তি ই কে অফ স্প্রিং যদি বলি, তো এইটা সমান সমান আসবে হচ্ছে পুরোটার ইন্টিগ্রেশন করা লাগবে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি অফ ই কে, বা এই পাশে চলে আসি ই কে অফ স্প্রিং সমান সমান, এখন ইন্টিগ্রেশন করবেন, আমি একটু লাইন একটা কমাই লিখি, এখান থেকে খেয়াল করেন ইন্টিগ্রেশন আমরা করতেছি কার সাপেক্ষে, ডি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে ইন্টিগ্রেশন কার হবে, শুধু ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে, বাকি যা কিছু আছে পুরাটা কি, বাকি পুরাটা আসলে কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট চলে আসবে কোথায়, কনস্ট্যান্ট চলে আসবে হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে, তো পুরাটাকে যদি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, হাফ ইন্টু এম এস ইন্টু ভি ডিভাইডেড বাই এল কিউব ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডি ওয়াই। আচ্ছা, সো এখানে লিমিট বসানো লাগবে, সো লিমিটের ক্ষেত্রে চিন্তা করেন ওয়াই দূরত্বে আমরা তো ওয়াই এর লিমিট বসাবো, সো ঝুলন বিন্দু যখন, যখন ঝুলন বিন্দু এই পয়েন্টে ওয়াই সমান কত, এই পয়েন্টে ওয়াই সমান হচ্ছে 0, এই পয়েন্টে ওয়াই সমান কত, এই পয়েন্টে ওয়াই সমান হচ্ছে 0, আর যে কোনো একটা জায়গায় এল দূরে সর্বোচ্চ কদ্দূর দূরত্ব আসতে পারে, ওয়াই সমান কি হইতে পারে, ওয়াই সমান হইতে পারে হচ্ছে এল, সো এইখানে আমার লিমিট কি হবে, লিমিট হবে হচ্ছে 0 থেকে এল পরিমাণ, বা এইখান থেকে আসেন ই কে অফ স্প্রিং সমান সমান হচ্ছে হাফ ইন্টু ম্যাস অফ স্প্রিং ইন্টু ভি ডিভাইডেড বাই এল কিউব, ওয়াই স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে আসবে ওয়াই কিউব ডিভাইডেড বাই 3, লিমিট হচ্ছে 0 থেকে এল পর্যন্ত, অনেকটুকু হয়ে গেছে, তো এইখান থেকে যদি আমরা সামনে চলে যাই তাহলে লিমিট বসাইতে হবে, তো লিমিট যদি বসাই বা এইখান থেকে কাইনেটিক এনার্জি অফ স্প্রিং সমান সমান হচ্ছে হাফ ইন্টু ম্যাস অফ স্প্রিং ইন্টু ভি ডিভাইডেড বাই এল কিউব ইন্টু ওয়াই এর মান একবার বসাবো এল, একবার বসাবো হচ্ছে 0, মাঝখানে দিব মাইনাস, তার মানে হচ্ছে এল কিউব বাই 3 মাইনাস 0 কিউব বাই 3, তো 0 কিউব বাই 3 এর মান কত, 0, বা এইখান থেকে লিখতে পারবো কাইনেটিক এনার্জি অফ স্প্রিং সমান সমান হাফ ইন্টু এম অফ স্প্রিং ইন্টু ভি ডিভাইডেড বাই এল কিউব ইন্টু এল কিউব ডিভাইডেড বাই 3, তো এই এল কিউব কর্তন করে দিলাম, বা এইখান থেকে কাইনেটিক এনার্জি অফ স্প্রিং সমান সমান কি আসবে, এটা 3 আছে 3 রাখো, হাফ ইন্টু 1/3 ইন্টু ভি, কেন আসলে একটা ভি স্কোয়ার হওয়ার কথা ছিল তো, এটা ভি স্কোয়ার হবে না, কতক্ষণ থেকে ভুল লিখে আসতেছি তোমাদেরও হয়তো চোখে পড়ছে, ভি ওয়াই স্কোয়ার ছিল, ভি ওয়াই স্কোয়ার ছিল, সো ভি ওয়াই সমান কি ওয়াই বাই এল, ওয়াই বাই এল ইন্টু ভি, সো ওয়াই বাই এল ইন্টু ভি যদি হয়, এই ভি ওয়াই স্কোয়ার সমান ওয়াই বাই এল ইন্টু ভি, সো এটা বেসিক্যালি স্কোয়ার হওয়ার কথা, এইটা স্কোয়ার হওয়ার কথা, সবগুলা ভি এর উপরে, সবগুলা ভি এর উপরে বেসিক্যালি একটা স্কোয়ার থাকার কথা, মিস্টেক করে ফেলেছি, আচ্ছা যাই হোক ঠিক করে দিচ্ছি, তাহলে ভুলটা ঠিক করে দিচ্ছি, কালো রঙে লিখি নাই, হলুদ রঙে লিখি, তাহলে ভুলটা চোখে পড়বে, এম এস ভি স্কোয়ার, এম এস ভি স্কোয়ার, উপরে হচ্ছে ভি স্কোয়ার, এইখানে ভি স্কোয়ার, এবং এইখানে ঠিক লিখছি এম অফ স্প্রিং ইন্টু ভি স্কোয়ার, তাইলে এইখান থেকে দেখেন আমরা কি পাইছি, এইখান থেকে আমরা স্প্রিং এর গতি শক্তি পেয়ে গেছি, মোটামুটি আমাদের লক্ষ্য উদ্দেশ্য সফল হয়েছে, আমরা যা করতে চেয়েছিলাম পেয়ে গেছি, তাহলে এটা কি, এটা হচ্ছে স্প্রিং এর গতিশক্তি, তাইলে এখান থেকে দেখো সিস্টেমের গতিশক্তি আমরা বাইর করতে চাই, তো স্প্রিং এর গতিশক্তি কত আমরা পেয়ে গেছি, আর বস্তুর গতিশক্তি কত সেটা তো আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, তাইলে বস্তুর গতিশক্তি সেইটা যদি আমাকে বলে,
বস্তুর গতি শক্তি। তো বস্তুর গতি শক্তি এইটাকে ই কে অফ যা খুশি লেখো, ই কে অফ ম্যাস লিখো, তাহলে এইটা হবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন আমরা কি চাই? আমরা চাই হচ্ছে সিস্টেমের মোট গতি শক্তি কত। তাহলে আমরা যদি এইখান থেকে সিস্টেমের মোট গতি শক্তি বের করতে চাই, তাইলে সিস্টেমের মোট গতি শক্তি সমান কি আসবে? সিস্টেমের মোট গতি শক্তি সমান আসবে হাফ এম ভি স্কোয়ার, যেটা হচ্ছে বস্তুর গতিশক্তি। আর স্প্রিং এর গতিশক্তি কি ছিল? হাফ ইন্টু 1/3 এম এস ভি স্কোয়ার। ভি স্কোয়ার দিতে কোথাও মিস করি নাই তো নাকি? বুঝছো তো তোমরা? ঠিক আছে, আচ্ছা। তাহলে হাফ ওয়ান, ও তাহলে হচ্ছে প্লাস হাফ ইন্টু 1/3 ইন্টু এম এস ভি স্কোয়ার। তাহলে এইখান থেকে খেয়াল করেন, আমরা হাফটা যদি কমন নেই তাইলে ভিতরে লিখতে পারি এম প্লাস এইখানে লিখতে পারি এম এস ডিভাইডেড বাই 3 ইন্টু ভি স্কোয়ার। হাফ ইন্টু এম প্লাস এম এস বাই 3 ইন্টু ভি। এখন আসেন, এই যে আমরা মাঝখানে ব্র্যাকেটের ভিতরে যেটা দেখতে পাচ্ছি, এটা তো আলটিমেটলি ভরই বুঝাচ্ছে। আলটিমেটলি এটা কি বুঝাচ্ছে? ভর বুঝাচ্ছে। তো এইটা বেসিক্যালি কি বুঝাচ্ছে? এইটা বুঝাচ্ছে হচ্ছে সিস্টেমের ইফেক্টিভ মাস, কার্যকর ভর। সিস্টেমের ইফেক্টিভ মাস কত? সিস্টেমের ইফেক্টিভ মাস হচ্ছে এম প্লাস এম এস বাই 3। অর্থাৎ এই ইকুয়েশনটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি, হাফ ইন্টু এম প্লাস, আবার এম প্লাস এম এস কেন লিখতেছি? আমরা লিখতে পারি হচ্ছে হাফ এম ইফেক্টিভ ইন্টু ভি স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের সিস্টেমের গতি শক্তি। আর আপনি বললেন কি গতি শক্তি কেন বের করলাম? আমাদের তো দরকার ছিল দোলনকাল। তো ইফেক্টিভ মাস তো আমরা জেনে গেছি কত, এম প্লাস এম এস বাই 3। যখন স্প্রিং এর ভর আমরা উপেক্ষা করতে পারছি না, স্প্রিং এর ভর যখন আমাদের কাউন্ট করা লাগছে, তো স্প্রিং এর ভর থাকলে, স্প্রিং এর ভর থাকলে স্প্রিং এর ভর থাকলে আমরা কি বলতে পারি? ইফেক্টিভ মাস কত? ইফেক্টিভ মাস হচ্ছে এম প্লাস এম এস বাই 3। সো এইখান থেকে যদি আমরা দোলনকাল বা পর্যায়কাল বের করি, তাহলে টি সমান হচ্ছে টোয়াইস পাই ইন্টু রুট ওভার এম ইফেক্টিভ ডিভাইডেড বাই হচ্ছে কে, বা এইখান থেকে লিখেন টি সমান হচ্ছে টোয়াইস পাই রুট ওভার এম এর জায়গায়, মানে এম ইফেক্টিভের জায়গায় কি লিখবো? বস্তুতে ঝুলন্ত ভর প্লাস স্প্রিং এর ভর ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই হচ্ছে কে। সো এই হচ্ছে আমাদের সেই সূত্র। তো আমি জানি না লাইভ ক্লাসে দেখা হইলে সচরাচর এই সূত্র প্রমাণ করতাম কিনা, বাট যেহেতু এটা রেকর্ডেড ক্লাস এবং আপনারা এটা একটা প্লে লিস্ট আকারে দেখতেছেন, তো মনে হইলো যে হ্যাঁ একটু এক্সট্রা টাইম নেই, সূত্রটা প্রমাণ করে দিই। সো এই হচ্ছে সূত্র, পুরা সূত্রের প্রমাণ। যারা বুঝছেন তারা তো ফাইন, ভেরি গুড, 100 সেরা। যদি নাও বুঝেন, দয়া করে এই জিনিসটা মাথায় রাখেন যে স্প্রিং এর ভর যদি মেনশন করা থাকে, স্প্রিং এর ভর যদি নগণ্য না হয়, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, টোয়াইস পাই রুট ওভার এম প্লাস এম এস বাই 3 ডিভাইডেড বাই স্প্রিং ধ্রুবক। সো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমাদের আজকে আমরা কত নাম্বার লেকচার করলাম? লেকচার নাম্বার 9 মোস্ট প্রবাবলি। লেকচার নাম্বার কত? হ্যাঁ, আমরা হচ্ছে আজকে লেকচার নাম্বার 9 করলাম, যেখানে হচ্ছে আমাদের এইটুকু টপিক ছিল। আমরা আরো অনেক ম্যাথ সলভ করব। আমরা বেসিক্যালি এখন সবগুলা থিওরি পড়ে যাচ্ছি, এর ভিতরে ভিতরে মাঝখানে মাঝখানে আমরা আরো অনেকগুলা ম্যাথ সলভ করব। সো স্প্রিং রিলেটেড আমাদের আর একটাই ক্লাস লাগবে, যেখানে হচ্ছে আমরা স্প্রিংকে কাটাকাটি করব, স্প্রিংকে সিরিজ প্যারালালে যোগ করব, তাইলে আমাদের মোটামুটি স্প্রিং শেষ। এরপরে আমরা সরল দোলক আর সেকেন্ড দোলক রিলেটেড একটা বা দুইটা ক্লাস করব, তাইলে মোটামুটি আমাদের থিওরি ক্লাসেস শেষ। এরপরে আমরা অজস্র ম্যাথ ক্লাস করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, কোন একটা লাইভ ক্লাসে দেখা হয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।